আসসালামু আলাইকুম সবাইকে। অর্গানিক কেমিস্ট্রির ওয়ান শট সিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা খুবই অল্প সময় না আসলে মোটামুটি একটা সময় আমরা চেষ্টা করব অর্গানিক কেমিস্ট্রির যে কিছু সিকিউ এবং কিছু প্যাটার্ন মানে টাইপ যেগুলো পরীক্ষাতে কমনলি আসে সেই জিনিসগুলো আসলে একটু সলভ করা, একটু দেখা যায় সিস্টেমটা কীভাবে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আগে বলে রাখি, ওয়ান শট ক্লাসের মাধ্যমে আসলে অর্গানিক কেমিস্ট্রি বা কেমিস্ট্রি পুরোটা কমপ্লিট করা কোনোভাবেই পসিবল না। তোমাকে আগে মূল বই পড়তে হবে, ওগুলো প্র্যাকটিস করতে হবে। কিন্তু তাহলে ওয়ান শট ক্লাসের আমরা যদি বলি ইম্পর্টেন্স বা গুরুত্ব কী, সেটা হচ্ছে তুমি এই ক্লাসগুলোর মাধ্যমে একটু ভালো একটা আইডিয়া পাবা যে কোন কোশ্চেনগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা একটু বেশি এবং সেগুলো আমাকে কীভাবে সলভ করতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি আমরা এই ক্লাসে অথবা অন্য কোনো ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে একটা সাজেশনে দেওয়ার চেষ্টা করবো যে অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার ক খ তারপর হচ্ছে সৃজনশীল কী টাইপের প্রশ্নগুলো তোমাকে একটু দেখতে হবে। ওকে, আচ্ছা, আমরা তাহলে দেরি না করে আমরা ক্লাসের মধ্যে যাই। আমরা এখানে কয়েকটা বোর্ড কোয়েশ্চেনই আসলে নেওয়া হয়েছে, যে কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে বা যেই প্যাটার্নটা বারবার বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে আসছে। ওকে, তো আমরা ওই প্যাটার্নগুলো কীভাবে অ্যান্সার করতে হবে বা কী সিস্টেমটা দেখতে হবে এটা একটু শর্টকাটে দেখে নিব ইনশাল্লাহ। ওকে, আমরা তাহলে হচ্ছে একটু আগাই। ফার্স্টেই এখানে হচ্ছে আমরা কয়েকটা, আমি আগে বলে রাখছি বোর্ডের কোয়েশ্চেনই দেওয়া আছে, কিন্তু আমরা এগুলোর মাধ্যমে প্যাটার্নগুলো বা টাইপগুলো একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ফার্স্টেই ঢাকা বোর্ড 2025 সালের এই প্রশ্নটা আমরা একটু দেখব। হুবহু কিন্তু তোমার উদ্দীপক যে মিলবে তোমার পরীক্ষাতে আসার সময় সেটা নাও হইতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা, যে প্যাটার্নে কোয়েশ্চেনটা আসছে সেটা কোনো না কোনো বোর্ডে বা তোমার পরীক্ষাতে মিলে যাওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। এখানে এক্স একটা যৌগের কথা বলা আছে, যেটা হচ্ছে আয়রন নলের ভিতর দিয়ে দেওয়া হয়েছে কত ডিগ্রি টেম্পারেচারে, 450 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন ওয়াই উৎপন্ন হয়েছে। এরপরে এখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড যোগ করা হয়েছে, তখন জেড উৎপন্ন হয়েছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রধান উৎপাদ। এখানে এক্স একটা 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা বলছে। ওকে, এখন ক খটা এখানে উঠানো হয় নাই, কারণ ক খ আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আসতে পারে, সেটা সাজেশন আমরা পরে দিব ইনশাল্লাহ। এখন আমরা গটা একটু দেখি কি বলছে। জেড থেকে ওয়াই কীভাবে পাওয়া যায় সেটা আইডেন্টিফাই করতে বলছে। তার মানে আমার এটা হচ্ছে জেড, এটা থেকে আমার ওয়াই তৈরি করতে হবে। ওকে, তার মানে আমাকে আগে এক্সটা আইডেন্টিফাই করতে হবে, তারপরে ওয়াইড আইডেন্টিফাই করতে হবে, তারপরে জেড আইডেন্টিফাই করতে হবে, তারপরে জেড থেকে আমার ওয়াই তৈরি করতে হবে, তাই না? এখন মজার ব্যাপার হচ্ছে, তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো, প্রথম যে বিক্রিয়াটা বা বিক্রিয়ার ফার্স্ট পার্টটা, এটা কিন্তু আমাদের খুবই পরিচিত একটা বিক্রিয়া। এবং আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ি তখন কিন্তু একটা জিনিস বারবার বলি যে কোন বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, নামধারী বিক্রিয়া। ওকে, আমাদের যে নামধারী যে বিক্রিয়া আছে, নামধারী বিক্রিয়া কি, যে বিক্রিয়াগুলোর স্পেশাল কোনো নাম আছে, যেমন ধরো হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া, ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, তারপর হচ্ছে রাইমার-টাইমেন বিক্রিয়া, কার্বিলাইমিন বিক্রিয়া, তারপর হচ্ছে আবার পলিমারকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো আমাদের জন্য পরীক্ষার ইম্পর্টেন্ট বেশি। তাহলে এই যে এই বিক্রিয়াটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। আমরা যখন বেঞ্জিন প্রস্তুতি পড়ছিলাম, বেঞ্জিন প্রস্তুতির মধ্যে অনেকগুলো প্রস্তুতি আছে, প্রায় 6 থেকে 7টা একসাথে প্রস্তুতি আছে। এর মধ্যে কয়েকটা প্রস্তুতি আছে নামধারী বিক্রিয়া, এর মধ্যে একটা বিক্রিয়া ছিল হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, একটা বিক্রিয়া ছিল আমাদের পলিমারকরণ বিক্রিয়া। তোমাদের মনে আছে কিনা আমি একটু জাস্ট মনে করাই দিলাম। এই পলিমারকরণ বিক্রিয়াটা কিন্তু ছিল এটা, যেটার মধ্যে ছিল এরকম যে অ্যাসিটিলিন থেকে আমাদের বেঞ্জিন উৎপাদন, এরকম একটা হেডলাইনে ছিল বিক্রিয়াটা। এবং সেই বিক্রিয়াটা ছিল এই জিনিসটা যে আয়রন নলের উপস্থিতিতে তুমি যদি হচ্ছে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দাও, তাহলে এই অ্যাসিটিলিন থেকে বা ইথাইন মনোমার থেকে বেঞ্জিন পলিমার তৈরি হবে। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে এক্স যে যৌগটা আছে সেটা হচ্ছে আমাদের XC6 না, এক্স হচ্ছে C2H2, ঠিক না, ইথাইন। আর ওয়াই যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের বেঞ্জিন C6H6। ওকে, এরপরে এই C6H6 এর সাথে আমি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে আমি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে দিলাম LCl3, এটার উপস্থিতিতে আমি এখানে যে মিথাইল ক্লোরাইড অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করে দিলে তাহলে কি হবে বুঝতে পারছো এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটা হচ্ছে তোমাদের খুবই আরেকটা কমন বিক্রিয়া, যেটা আমাদের ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ওকে, তার মানে এই বিক্রিয়াতে কি হয় তুমি বুঝতে পারছো, এখানে কি হবে, বেঞ্জিন থেকে টলুইন তৈরি হবে। তার মানে এই যে বেঞ্জিনটা, এটার সাথে এখানের যে CH3 অ্যালকাইল মূলকটা সেটা অ্যাড হয়ে যাবে। তো এটার সিস্টেমটা কি, আমরা যদি এরকম বেঞ্জিন লিখি, এটা হচ্ছে আমাদের বেঞ্জিন, তো এটার সাথে যদি আমি যে এখানে যে আছে মিথাইল অ্যালকাইল যে মূলকটা আছে এটা অ্যাড হবে। তো অ্যাড হইতে গেলে কী হবে তুমি বুঝতে পারছো যে এখান থেকে যে কোনো একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনটা এখান থেকে সরে যাবে,
সরে গিয়ে তখন এই জায়গার CH3টা এই জায়গাতে বসে যাবে। তার মানে আলটিমেটলি এটা দেখতে তখন এরকম হয়ে যাবে। এটা আমাদের বেনজিন ছিল, ওকে ডান। এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেল, হাইড্রোজেন যদি সরে যায় তখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তখন এই জায়গার মধ্যে আমার CH3টা বসে গেল, ওকে। আর এই যে হাইড্রোজেনটা সরে গেছে তখন এটা এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যাবে, তৈরি করে ফেলবে HCl। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাও এটা হচ্ছে একটু অন্যভাবে দেখি। এই যে আমাদের বিক্রিয়াটা একটু আগে আমরা যেটা দেখলাম যে হচ্ছে এটা ছিল আমাদের X আর এটা ছিল হচ্ছে আমাদের কি Y, তো নাকি দেখি তো, হ্যাঁ Y। তাহলে এটা ছিল আমাদের Y, যেটা আমাদের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। তাই ইথাইন থেকে আমি বেনজিন তৈরি করলাম কিসের উপস্থিতিতে? আয়রনের উপস্থিতিতে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। ডান, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিক্রিয়া। এরপর আমাকে কি বলছে? Y থেকে Z তৈরি করতে হবে, তাই না? Y থেকে জেডই তো না, সরি, Z থেকে Y তৈরি করতে বলছিল না। আমি কোশ্চেনটা আবার একটু দেখে নিই। হ্যাঁ, Z থেকে Y। তাহলে আমি যদি Z থেকে Y তৈরি করি তাহলে আমাদের কি ছিল? জেডটা আমি একটু আগে আইডেন্টিফাই করলাম এখানে, যে আমার Z জিনিসটা হচ্ছে কি, আমার বেনজিনের সাথে যখন আমি এরকমভাবে দিলাম অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে, তখন এখানে হচ্ছে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের Z, তার মানে টলুইন। এই টলুইন থেকে এখন আমাকে বলছে বেনজিন তৈরি করতে হবে, মানে উল্টা আসতে হবে। এতক্ষণ আমি হচ্ছে সামনের দিকে গেলাম, কিন্তু প্রশ্নের মধ্যে বলছে এবার তুমি উল্টা আসো। এখানে যে টলুইনটা তৈরি হয়েছে এইটা থেকে তুমি এখন বেনজিন তৈরি করবা। তাহলে আমরা এই বিক্রিয়াটাও কিন্তু তোমার একেবারে বইয়ের হুবহু বিক্রিয়া। তুমি যখন বেনজিন প্রস্তুতি পড়বা, বেনজিন প্রস্তুতির একটু পরেই দেখবো হচ্ছে বেনজিন থেকে আবার টলুইন প্রস্তুতি আছে, আবার একটা পার্টে আছে যে টলুইন থেকে কীভাবে হচ্ছে বেনজিন তৈরি করা যায়। তখন এই বিক্রিয়াটা দেওয়া আছে যে তুমি যদি হচ্ছে টলুইনের সাথে হচ্ছে হাইড্রোজেন যুক্ত করো, কিসের উপস্থিতিতে প্লাটিনাম এবং হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দাও, তাহলে হচ্ছে তখন কী হয়ে যাবে? তখন এই জায়গাতে তোমার বেনজিন তৈরি হয়ে যাবে, টলুইন থেকে বেনজিন। এখন এটার মধ্যে একটু খেয়াল করো তো, এখানে যদি আমি যে CH3 এখানে আছে এটার সাথে যদি হচ্ছে আমি হাইড্রোজেন অ্যাড করি তাহলে কাহিনীটা কী দাঁড়াবে? এখানের CH3টা সরে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন এই জায়গাতে যাবে, তাহলে কাহিনীটা কি হবে? এটা এখানে একটা হাইড্রোজেন বসে গেছে, যেটা একটু আগে ফাঁকা হয়েছিল, মনে আছে কিনা তোমাদের? আমরা যে একটু আগে দেখাইছিলাম যে এইটা এরকম ছিল, এটা ছিল হচ্ছে আমাদের বেনজিন। এটার সাথে যখন হচ্ছে আমরা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা কি অ্যাড করছিলাম? CH3Cl। তখন কি হয়েছিল? এই CH3টা এখানে বসে গেছিল, তাই না? আর এখান থেকে যে হাইড্রোজেনটা আছে সেটা কি সরে গেছিল, তখন এটা দেখতে হয়েছিল এরকম CH3, তাই না? এই CH3টা এখানে বসছে আর এই হাইড্রোজেনটা সরে গেছিল, HCl তৈরি করছিল। এখন আবার কাহিনী কি হবে? এখন এখানের যে হাইড্রোজেন দুইটা আছে, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে গিয়ে বসে যাবে, তাহলে আরেকটা হাইড্রোজেন কই যাবে? আরেকটা হাইড্রোজেন এই যে CH3 এটার সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে তখন এটা দেখতে কি হবে? এটা দেখতে তখন হয়ে যাবে CH3 থাকবে না তখন, আর এটা হয়ে যাবে মিথেন, CH4। জিনিসটা কি বুঝছো তোমরা? এগুলো আসলে বইয়ের হুবহু বিক্রিয়া, তাও আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম। একটু খেয়াল করো যে জিনিসটা কি হচ্ছে। আমি আবার একটু রিক্যাপ করতেছি জিনিসটা ওনারা কি বলছে এবং তোমাকে কি করতে হবে, ওকে? তাহলে একটু খেয়াল করি আমরা। ফার্স্টে এই জায়গাতে যেটা বলছে যে প্রথমে বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ার মধ্যে X, Y, Z এর কথা বলছে। এখানে Zটাকে বলছে প্রধান উৎপাদ। X একটা 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তার মানে অসম্পৃক্ত বলছে মানে এখানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে, বোঝাই যাচ্ছে, ওকে? এরপরে Z থেকে Y পাওয়া যাওয়ার জন্য বলছে, মানে এখান থেকে আমাকে এখানে আসতে হবে, কিন্তু সেই জন্য তো আমাকে আগে সামনে যাইতে হবে। তো X থেকে আমরা বুঝতে পারলাম যে X হচ্ছে ইথাইন, C2H2। এটা থেকে Y তৈরি করতে হবে, Yটা আমরা বলছিলাম হচ্ছে কি বেনজিন। কিভাবে তৈরি হবে? এই যে এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে। X থেকে Y তৈরি হয়েছিল, যেটা আমরা বলছি পলিমারকরণ বিক্রিয়া, ওকে? এটা হচ্ছে আমাদের মনোমার, বেনজিনটা হচ্ছে আমাদের পলিমার, ওকে? এরপর আবার কি বলছে? Z থেকে Y থেকে আবার Z এ যাইতে হবে, মানে এটা হচ্ছে বিক্রিয়া কমপ্লিট করার জন্য, কিন্তু প্রশ্নে চাইছে Z থেকে Y। তাহলে আমি যখন Y থেকে Z এ যাব তখন হচ্ছে এই বিক্রিয়া, এটা ছিল হচ্ছে আমাদের Y আর এটা ছিল হচ্ছে আমাদের Z, ওকে? ডান। এরপরে বলছে এই Z থেকে আবার তোমাকে কি তৈরি করতে হবে? Y তৈরি করতে হবে। তো Z থেকে যদি আমরা Y তৈরি করি, Z হচ্ছে আমরা এখানে নিলাম টলুইন, এটার সাথে হচ্ছে আমরা হাইড্রোজেন অ্যাড করলাম, প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমরা কি করলাম? 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম। তখন যেটা হলো এখান থেকে CH3 যেটা আছে এটা সরে গেল, এখান থেকে একটা হাইড্রোজেন ওই জায়গাতে বসে গেছে, আর এখানে আরেকটা হাইড্রোজেন যেটা আছে এটা CH3 সাথে মিশে গেল, তখন তৈরি করে ফেললো মিথেন, ওকে? ডান। এটা নিয়ে আসলে খুব বেশি
ঝামেলা করার আর দরকার নাই, এতটুকু দেখলে এনাফ। এবং এগুলো আসলে যেটা বললাম তোমাদের বইয়ের যে নামধারী বিক্রিয়াগুলো আছে সেগুলো থেকে চলে আসতেছে। ওকে, ডান। এরপরে আমরা পরের কোয়েশ্চেনটা দেখি, এবং পরের কোয়েশ্চেনটাই আসলে এখানের হাইলাইটেড কোয়েশ্চেন বা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বা তুমি যদি দেখো যে হচ্ছে প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই টাইপের একটা প্রশ্ন থাকেই। তাহলে এই ব্যাপারটা একটু আমাদের সিরিয়াসলি লিখতে হবে। কি বলছে? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় ওয়াই ও জেড এর মধ্যে কোনটা বেশি সক্রিয়? তাহলে ওয়াই কি ছিল? ওয়াই ছিল আমাদের বেনজিন। আর জেড কি ছিল? জেড ছিল হচ্ছে আমাদের টলুইন। এই দুইটার মধ্যে বলছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাদের দেখা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বলতে কি বোঝাচ্ছে? আমরা এই জিনিসটা পড়ছিলাম এরকম আক্রমণকারী বিকারকের মধ্যে, তাই না? একটা ছিল হচ্ছে ইলেকট্রোফাইল, একটা ছিল হচ্ছে নিউক্লিওফাইল, একটা ছিল হচ্ছে ফ্রি রেডিকেল, এরকম না? এরকম কথাবার্তা ছিল। আচ্ছা, এরকম যদি কথাবার্তা থাকে আমরা একটু তোমাকে পিছনে গিয়ে জিনিসটা একটু বলি। তুমি মাথায় রাখবা ফাইল, কোন জায়গাতে ফাইল বলছে, তার মানে হচ্ছে ফাইল বলতে বোঝাচ্ছে হচ্ছে আকর্ষণ। ওকে, এখন কথা হচ্ছে কার প্রতি আকর্ষণ বা কিসের প্রতি আকর্ষণ? আমি যদি এখানে বলি ইলেকট্রোফাইল, ওকে, আমি যদি ইলেকট্রোফাইল বলি তার মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। আবার এদিকে আমি আবার বললাম ফাইল, ফাইল মানে কি বোঝাচ্ছে? আকর্ষণ। কার প্রতি আকর্ষণ? আমি বললাম নিউক্লিওফাইল, তার মানে কার প্রতি আকর্ষণ? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, সেটাকে আমরা পজিটিভ হিসেবে ধরলাম। ওকে, তার মানে বোঝাই যাচ্ছে আমি যদি ইলেকট্রন আকর্ষী বলি, ওকে, বা ইলেকট্রোফাইল বলি, তখন দেখা যাবে হচ্ছে এরকম যে ইলেকট্রনের প্রতি আকর্ষণে যে আসতেছে, সাপোজ এখানে একটা এক্স, কেউ একজন আছে, এই এক্সটা এই ইলেকট্রনের প্রতি আকর্ষণের সামনের দিকে যাচ্ছে, তাহলে তখন এটাকে আমরা কি বলবো? ইলেকট্রন আকর্ষী, তাই না? সেম কথা হচ্ছে যদি এরকম যায় পজিটিভের দিকে, তখন হচ্ছে কি? তখন আমি বললাম যে হচ্ছে কি এটা কি এক ধরনের নিউক্লিওফাইল হয়ে গেল। ওকে, তো এখন আমাদের প্রশ্নে চাইছে কি? প্রশ্নে চাইছে হচ্ছে যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায়, তার মানে ইলেকট্রনের আকর্ষে বা ইলেকট্রনের আকর্ষণে যখন হচ্ছে কেউ এখানে যুক্ত হইতে চাইবে, তখন ওয়াই বেশি শক্তিশালী হবে নাকি জেড বেশি শক্তিশালী হবে আমরা একটু দেখি। এবং এটা দেখার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের রেজোন্যান্স বা অনুরণন, এই জিনিসটা লাগবে। এবং এটা পরীক্ষার জন্য আবার বলতেছি খুব বেশি ইম্পর্টেন্ট, একটু ভালো মতো খেয়াল করো। আমরা যদি ওয়াইয়ের ক্ষেত্রে দেখি, ওয়াই ছিল হচ্ছে এই জিনিসটা, ওয়াই হচ্ছে আমাদের কে? বেনজিন, তাই না? তো ওয়াইয়ের ক্ষেত্রে আমরা জানি যে ওয়াইয়ের যে ইলেকট্রনগুলো আছে, বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, এরা কি হয়? এরা সঞ্চরণশীল, মানে নড়াচড়া করে, যেটাকে আমরা আবার বাংলাতে বলি অন্যরকমভাবে যে অনুরণনশীল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু নড়াচড়া করে। এই কারণে কিন্তু যেটা হয় যে এদের কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দূরত্ব আমরা জানি 0.134 ন্যানোমিটার, কিন্তু বেনজিনের ক্ষেত্রে সেটা হয়ে যায় 139 ন্যানোমিটার, 0.139 ন্যানোমিটার। কারণ কি? কারণ এরা নড়াচড়া করে। একই কারণে এখানে দেখো এই যে বেনজিনের দ্বিবন্ধনগুলো কোন জায়গাতে আছে? এই পজিশনে আছে, এই পজিশনে আছে, এই পজিশনে আছে। কিন্তু একটু আগে আমি বলছি তারা কি সঞ্চরণশীল বা অনুরণনশীল। এরা ইচ্ছা করলে এই জায়গা থেকে ঘুরে এই জায়গাতে চলে আসতে পারে, এটা ঘুরে এই জায়গাতে চলে আসতে পারে, এটা ঘুরে এই জায়গাতে চলে আসতে পারে, তখন আবার এটা দেখতে এরকম হয়ে যেতে পারে। ওকে, জাস্ট জায়গা চেঞ্জ করলো, অনুরণন দেখাইলো, সঞ্চরণশীলতা দেখাইলো, এবং জায়গা চেঞ্জ করে বন্ধনগুলো এই পজিশনে চলে আসলো। কিন্তু এতে করে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বাড়েও নাই কমেও নাই, যেটা ছিল সেটাই আছে, জাস্ট জায়গা পরিবর্তন করছে। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের যে প্যাটার্নটা, বেনজিনের যে প্যাটার্নটা আমরা সেটা দেখে ফেললাম। এবার আমরা দেখব হচ্ছে জেড। জেড কার কথা মনে আছে তো? জেড ছিল হচ্ছে আমাদের টলুইন। ওকে, বেনজিন এটার সাথে হচ্ছে একটা CH3 মূলক। ওকে, তো এই CH3টাকে আমরা এরকমভাবে লিখতে পারি, আমাদের যে হচ্ছে গাঠনিক যে হচ্ছে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমি এরকম লিখতে পারি। এরপরে যে বেনজিনটা তো বেনজিনের মতো আমি লিখলাম। এখন কাহিনী যেটা হবে, আমরা দুইটা জিনিস পাই, তোমরা হচ্ছে জানো যে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক পাইছিলাম, তাই না? আমরা বইয়ের মধ্যে পড়ছি অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক আমরা কীভাবে আইডেন্টিফাই করি? অর্থপ্যারা নির্দেশক অনেকে অনেকভাবে আইডেন্টিফাই করে। কেউ বলছে যে হচ্ছে মুখস্থ করে ফেলছে, কেউ চিন্তা করে এরকমভাবে যে ইলেকট্রন কেউ নিজের দিকে টানে, এটা চিন্তা করে। আবার কেউ চিন্তা করে সিগমা বন্ধন পাই বন্ধনের উপস্থিতি। আমরা শর্টকাটে এরকমভাবে চিন্তা করি যে যদি কোনো জায়গায় পাই বন্ধন থাকে, আমরা সহজভাবে এটা চিন্তা করি আর কি, যে যদি কোনো জায়গায় পাই বন্ধন থাকে, তার মানে এটাকে ধরে নিই আমরা হচ্ছে, তখন কি হবে? তখন সেটা হচ্ছে মেটা নির্দেশক হয়। পাই বন্ধন থাকলে হচ্ছে মেটা নির্দেশক। পাই বন্ধন মানে তো বুঝছো, পাই বন্ধন মানে কি? সেটা দ্বিবন্ধন হইতে পারে অথবা ত্রিবন্ধন হইতে পারে। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে তখন সেটা হবে কি? মেটা নির্দেশক।
আর যদি একক বন্ধন থাকে সেটা হবে কি অর্থপ্যারা নির্দেশক, তাই না? এটা হচ্ছে আমাদের শর্টকাট। এখন এটার আসলে মেইন কথা কি? এটার মেইন কথা কিন্তু আসলে যে ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা, যে সে ইলেকট্রনকে কেমনভাবে টানতেছে, মানে যারা যুক্ত আছে কার্বনের সাথে, যেই মৌলটা যুক্ত আছে বা যেই মূলকটা যুক্ত আছে তার তড়িৎ ঋণাত্মকতার মান কি কার্বনের চাইতে বেশি নাকি কম, এই জিনিসটার উপর। যদি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তখন সেটা হয় অর্থপ্যারা, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি তখন সেটা হবে অর্থপ্যারা। ওকে, আর যদি এরকম হয় যে হচ্ছে না কার্বনের সাথে অন্য কারো যে যুক্ত তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, যেমন কি, যেমন আমি ধরলাম অক্সিজেন, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তখন কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে মেটা নির্দেশক। মানে আমি জাস্ট প্যাটার্নগুলো বলতেছি, এটা একটা প্যাটার্ন আছে, এটা একটা প্যাটার্ন আছে, কিন্তু আমরা সাধারণত উত্তর করার জন্য বা এমসিকিউ দেখার জন্য আমরা এই প্যাটার্নটা ইউজ করি, যে পায়ে বন্ধন থাকলে আমরা ধরে নিই সেটা কি হবে মেটা নির্দেশক। পায়ে বন্ধন মানে কি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড। ওকে, এবার আসি হচ্ছে আমরা এই পজিশনে। এই পজিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ডাবল বন্ড নাই, যে CH3 যে মূলকটা যুক্ত আছে। ওকে, এটা কিন্তু দেখতে হবে যে মূলকটা যুক্ত তার মধ্যে, বেঞ্জিনের মধ্যে না, বেঞ্জিনের মধ্যে তো ডাবল বন্ড থাকবেই মাস্ট। ওকে, তাহলে CH3 যে মূলকটা আছে তার মধ্যে কি কোনো ডাবল বন্ড আছে? না। তাহলে যেহেতু ডাবল বন্ড না, আমরা সরাসরি এক কথায় বলে ফেলতে পারি এটা হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক, তাই না? এই যে এই সূত্র মতে, এই সূত্র মতে আমরা বলে ফেললাম এটা একটা অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা গেল, এবার আসি হচ্ছে পরের পার্টে, যে ইলেকট্রনটা কোন দিকে যাবে। অর্থপ্যারা নির্দেশক মানে বোঝাই যাচ্ছে যে এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে বন্ধনের ইলেকট্রন কার্বন নিজের দিকে টেনে নিবে। ওকে, তাহলে কাহিনীটা কি, আমরা যে কোনো একটা বন্ধনকে টার্গেট করি, আমরা এই বন্ধনটাই টার্গেট করলাম। এই বন্ধনের ইলেকট্রন, তাহলে কার্বন কি করবে, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু হাইড্রোজেনের চাইতে বেশি, কার্বন এখানে ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে। তো ইলেকট্রন যদি নিজের দিকে টেনে নেয় তাহলে দেখা যাবে এখানে কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাবে। এখন ইলেকট্রন ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলে কাহিনীটা কি দাঁড়াবে, কাহিনীটা দাঁড়াবে যে হচ্ছে এখানে যদি ইলেকট্রন বেশি হয়ে যায় তাহলে চাইবে এই জায়গার মধ্যে একটা বন্ধন তৈরি করে ফেলতে। ওকে, তাহলে তখন কি হয়ে যাবে, এই জায়গার মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে। যেহেতু এখানে কি আছে, ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, ইলেকট্রনটাকে সে কাজে লাগাইতে চাইবে। তো কাজে লাগানো মানে কি, একটা বন্ধন তৈরি করা, একটা সেতু তৈরি করে ফেলা। তাহলে সে এখানে বন্ধন তৈরি করে ফেলতে চাইবে। এখন এখানে যদি বন্ধন তৈরি হয়ে যায়, এই কার্বনের জন্য কিন্তু এটা ঝামেলার। কারণ কি, তখন তার যোজনী হয়ে যায় 5। খেয়াল করো, এদিকে 2, এদিকে 2, 4, এদিকে 1, 5 হয়ে যাচ্ছে। কিন্তু 5 কি হওয়া পসিবল না, কারণ কার্বনের আমার যোজনী কত, 4 হইতে পারবে, 5 হয়ে যাচ্ছে, এই কারণে সমস্যা। এই কারণে সে কি করবে, এই যে এখানের যে ডাবল বন্ডের যে ইলেকট্রনটা আছে সেটা তখন সে এই কার্বনকে দিয়ে দিবে। তাহলে এদিকের ইলেকট্রনটা যখন এখানে আসছে, এটার ফলে এখানে একটা বন্ধন তৈরি হয়েছে, আর বন্ধন তৈরি হওয়ার কারণে এর ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব বা যোজনী বেশি হয়ে যাচ্ছে। এই কারণে তখন কি, এখানের যে ইলেকট্রনটা আছে এটা সে কি এই কার্বনকে দিয়ে দিছে। এতে করে কাহিনী কি হয়েছিল, এই যে এরকম এই স্ট্রাকচারটাই এখানে দেখানো হয়েছে। এই যে খেয়াল করো, এখান থেকে ইলেকট্রন এর দিকে চলে আসছিল, আর এটাকে কাজে লাগায় এখানে একটা ডাবল বন্ড তৈরি করা হয়েছে। ডাবল বন্ড তৈরি করার ফলে এখানের যে বন্ধনটা ছিল এটার ইলেকট্রনটা এই জায়গার মধ্যে দেওয়া হয়েছে। ডান গেল। এখন কথা হচ্ছে, কেউ কিন্তু ইলেকট্রন নিয়ে পকেটে নিয়ে বসে থাকবে, ব্যাপারটা এরকম না। সে চাইবে ইলেকট্রনটা আবারও সেম আগের মতো কাজে লাগানোর জন্য। যেহেতু এখানে তার মধ্যে ইলেকট্রন বেশি আছে, সেই ইলেকট্রনটা মাঝখানে দিয়ে চাইবে একটা বন্ধন তৈরি করে ফেলতে। এই যে মাঝখানে একটা বন্ধন তৈরি হয়ে গেছে, এই জায়গার মধ্যে সে একটা বন্ধন তৈরি করে ফেলতে চাইবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে, যদি এই অবস্থায় বন্ধন তৈরি হয় তাহলে আবারও দেখবো হচ্ছে এখানে কি একটা ঝামেলা হয়ে গেল না, এখানেও ডাবল বন্ড, এখানেও ডাবল বন্ড, কার্বনের যোজনী বেড়ে যাবে, যেটা পসিবল না। এই কারণে তখন এই জায়গার যে বন্ধনের ইলেকট্রন এটা আবার এই কার্বনকে দিয়ে দিবে। ঠিক আছে, এরকম সিস্টেমে চলতে থাকবে। তো এই জায়গাতে আবার কি হয়ে গেল, এই জায়গাতে ইলেকট্রন ঘনত্ব তখন কি বেড়ে গেল, এই যে এই জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে, আর এখানে কি হয়েছে, একটা ডাবল বন্ড তৈরি হয়েছে, এই যে ডাবল বন্ড তৈরি হয়েছে। ওকে ডান। এখন আবার এই পজিশনে আবার সেম কাহিনী, এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে, এই কি ইলেকট্রন পকেটে নিয়ে বসে থাকবে না, এ কি করবে, এ তখন ইলেকট্রনটাকে মাঝখানে দিয়ে দিবে, মাঝখানে দিয়ে চাইবে এখানে একটা বন্ধন তৈরি করতে। এখন এখানে বন্ধন তৈরি করতে গেলে আবারও সেম আগের মতো সমস্যা, যেই জায়গাতে দুইটা পাশাপাশি ডাবল বন্ড হয়ে যাচ্ছে, এই কার্বনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, যেটা পসিবল না। তখন আবার কি, আবারও আগের মতো এখানে ডাবল বন্ডের ইলেকট্রন একে দিয়ে দিবে। ওকে, তার মানে কি, তার মানে এই পজিশনে আবার ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, এই যে এই পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, আর এখানে একটা ডাবল বন্ড তৈরি হইলো, এই যে ডাবল বন্ড তৈরি হইলো। ঠিক আছে, সেম কাহিনী আবার পরে এখানের যে ইলেকট্রন সে কি করবে, সেই মাঝখানে দিয়ে দিবে, মাঝখানে দিয়ে দিলে আবার এইখানে ঝামেলা হয়,
যেখানে কি দুইটা ডাবল বন্ড একসাথে চলে আসে, তখন কি সে আবার এদিকে যেহেতু এটা পজিটিভ হয়ে গেছে, এই দিক থেকে ইলেকট্রনটা ওই দিকে আস্তে আস্তে পাস করে দিবে, মানে সেম আবারও আগের জায়গায় চলে গেল। কিন্তু এই যে আগের জায়গায় চলে গেল আবারও, মাঝখানে কি একটা হাত বদল হইল ইলেকট্রনের, এর কাছ থেকে ওর নিল, ওর কাছ থেকে ও নিল, এরকম নেওয়ার সময় যে কাহিনীটা হয়েছে আমরা দেখতে পাইলাম যে কয়েকটা জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। কোন কোন জায়গাতে একটু খেয়াল করো। আমাদের এই পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়লো, আবার কি এই পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়লো, আবার এই পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়লো। আর এই পজিশনগুলোর নাম কি? এই পজিশনগুলোর নাম হচ্ছে, এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে এটা অর্থ, এটা অর্থ, এটা হচ্ছে কি প্যারা। তাহলে আমাদের অর্থ প্যারা পজিশনে আমাদের কি ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। ইলেকট্রন ঘনত্ব এখানে কি অর্থ প্যারা পজিশনে আমাদের ইলেকট্রন ঘনত্ব বেশি। এই কারণে কিন্তু যে CH3 মূলকটা আছে সেটাকে আমরা বলছি অর্থপ্যারা নির্দেশক। এখন তুমি চিন্তা করো, এই যে আমাদের যে ওয়াই ছিল বেনজিন, এটার মধ্যেও কেউ একজনটাকে আমি ধরলাম একটা বাইরে থেকে কেউ একজন এক্স যুক্ত হতে চাচ্ছে। কিভাবে যুক্ত হতে চাচ্ছে মনে আছে কিনা? ইলেকট্রনের আকর্ষণে, যে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, এখানে ইলেকট্রনের আকর্ষে কেউ একজন যুক্ত হবে। আবার সেম কাহিনী আমাদের যে জেড ছিল এটা, এর মধ্যেও কেউ একজন আবার সেম এক্সটাই এখানেও যুক্ত হতে চাচ্ছে। কার আকর্ষণে? ইলেকট্রনের আকর্ষণে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কোন জায়গার মধ্যে ইলেকট্রনের ঘনত্বটা বেশি, ডেফিনেটলি তুমি বলবা যে ভাই ওই জায়গার আমার যে ওয়াই ছিল ওইটার চাইতে অবশ্যই জেডের মধ্যে কি, জেডের মধ্যে আমাদের ইলেকট্রন ঘনত্ব বেশি। এই যে কোন পজিশনে? অর্থপ্যারা পজিশনে। তাহলে অর্থপ্যারা পজিশনগুলোতে যেহেতু ইলেকট্রনের ঘনত্বগুলো বেশি, তো স্বাভাবিকভাবে কে বেশি সক্রিয়তা দেখাবে? আমাদের এই যে এটাই কি বেশি সক্রিয়তা দেখাবে। এটাকে, এটা হচ্ছে আমাদের জেড। তার মানে আমাদের সক্রিয়তা কে দেখাবে বেশি? জেড দেখাবে বেশি সক্রিয়তা। আর কি ওয়াই যেটা আছে সেটা বেশি সক্রিয়তা দেখাতে পারবে না, কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়ে না, যেটা আছে সেটাই শুধু জায়গা বদল করে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ঘনত্ব কয়েকটা পজিশনে বেড়ে গেছিলো। ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, ডান। তাহলে আমরা আবার কোয়েশ্চেনটা একটু খেয়াল করি কি বলছিল দেখি। তাহলে এখানে বলছে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ায় ওয়াই ও জেড এর মধ্যে কোনটা বেশি সক্রিয়। তাহলে আমরা পাইলাম যে কোনটা বেশি সক্রিয়। আমাদের এখানে জেডটা হচ্ছে বেশি সক্রিয়। কারণ কি? কারণ জেডের মধ্যে একটু আগে আমরা দেখলাম যে অর্থ প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাচ্ছে, যেটা ওয়াই এর ক্ষেত্রে হয় না। ওয়াই শুধু পজিশন চেঞ্জ করে। ক্লিয়ার? ওকে, এবার আমরা নেক্সট অন্য একটা কোয়েশ্চেন দেখি, অন্য একটা প্যাটার্ন দেখি। এটা একটা প্যাটার্ন গেল, আমরা এবার অন্য আরেকটা কোয়েশ্চেন দেখব। ঠিক আছে, তাহলে আমরা অন্য প্যাটার্নটা কি একটু খেয়াল করি। এটা ঠিক আছে, আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 25-এর কোয়েশ্চেন। খেয়াল করো, এখানেও সেম বেনজিন থেকে আসছে। নর্মালি বোর্ড পরীক্ষাতে কিন্তু বেনজিন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তাহলে বেনজিনের পার্টটা আমাদের একটু ভালো মতো দেখতে হবে, বেনজিন প্রস্তুতি এবং বেনজিনের বিক্রিয়াগুলো সবগুলোই। আচ্ছা, এবার আসে হচ্ছে বেনজিন থেকে, বেনজিনটাকে আমরা বলছি হচ্ছে ডি, এটাকে ডি বলছে। এটার মধ্যে গাঢ় সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড অ্যাড করা হয়েছে। অ্যাড করার পর ফলে এখানে এ নামক একটা যৌগ তৈরি হয়েছে। এটার সাথে আবার সেম আগের মতো বিক্রিয়া দেখানো হয়েছে। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমাদের এখানে হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড অ্যাড করা হয়েছে। তখন আবার কি? তখন আবার বি তৈরি হয়েছে। এখানে ক খটা আমরা অ্যাড করি না, গ ঘ থেকে বলি কি বলছে, এ থেকে বি যৌগ প্রাপ্তির ক্রিয়া কৌশল বর্ণনা করো। তাহলে এখানে ডি থেকে আগে এতে যাবে, এ থেকে বিতে যাবে। তাহলে আমরা ডিটা আগে লিখি, কি হবে? এটা হচ্ছে আমাদের ডি, তাই না? আমাদের বেনজিন। বেনজিন যদি থাকে এখানে কার উপস্থিতিতে? আমাদের গাঢ় সালফারিক অ্যাসিডের H2SO4, এটার উপস্থিতিতে আমি যদি কি দেই? গাঢ় HNO3 নাইট্রিক অ্যাসিড দেই, তখন কি হবে? বোঝাই যাচ্ছে এটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া, মানে নাইট্রোমূলক এটার সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে তখন এরকম বিক্রিয়া হবে। বেনজিনের সাথে তখন কি হবে? এখানে NO2 যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, নাইট্রোবেনজিন তৈরি হবে। এখন এই নাইট্রোবেনজিনের সাথে যদি আমি কি করি, পরবর্তীতে আমি যদি হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল ক্লোরাইড অ্যাড করি, তখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বি। এখন আমার কি চাইছে? এ থেকে বি। তাহলে এটা হচ্ছে আমাদের ছিল কি? এ। ওকে, এটা থেকে পরবর্তীতে আমার কি তৈরি করতে হবে? বি তৈরি করতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমি আগে কোয়েশ্চেনটা আইডেন্টিফাই করলাম, এবার আমি উত্তরের দিকে যাচ্ছি। তাহলে আমার উপরের বিক্রিয়াটা হচ্ছে একটু আমি যে বিক্রিয়াটা তোমাদের দেখাইলাম সেই বিক্রিয়াটা এখানে দেওয়া আছে, একটু খেয়াল করি। আগের বিক্রিয়াটাই মাত্র যেটা দেখাইলাম, এটা হচ্ছে আমাদের কি? ডি নাম্বার যৌগ, ডি। এটা ছিল ডি, গাঢ় সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড অ্যাড করলাম, তখন তৈরি হলো কি?
তখন তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের এ, নাইট্রোবেনজিন তৈরি হলো। এরপর এটা আমি কি করলাম, অনন্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে এটা অ্যাড করলাম, তখন কি তৈরি হলো, এখানে যে CH3টা এই জায়গাতে অ্যাড হয়ে গেল। ওকে, ডান। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি কোন যৌগ ছিল, এটা ছিল আমাদের বি। ওকে, এখন বলছে কি, এখন বলছে একটু আগের যে কোয়েশ্চেনটা, এই যে এ থেকে আমি বিটা পাইছি, এ থেকে বিটা পাইছি, এটা আমি কিভাবে পাইলাম এটা দেখানোর জন্য বলছে। এখন কথা হচ্ছে ভাই একটু আগে না অনুরণন দেখাইলেন, এখন আবারও সেম কোয়েশ্চেন কেন আনছেন, আমি জাস্ট দুইটা প্যাটার্নই তোমাকে দেখাইতে চাচ্ছি। একটা ছিল একটু আগে আমরা দেখছিলাম হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এখন দেখব হচ্ছে আমরা মেটা নির্দেশক। ঠিক আছে, দেখো একটু খেয়াল করো, এখানে আমরা অর্থপ্যারা পজিশন কোনটা দেখাইছিলাম মনে আছে কি তোমাদের, আমরা একটু তোমাকে দেখাই যে এখানে যখন এখানে কিছু একটা যুক্ত, আমি বললাম এক্স যুক্ত, তাহলে আমি এই পজিশনগুলোকে বলছিলাম হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের অর্থ পজিশন, এটা ছিল হচ্ছে আমাদের প্যারা পজিশন। আর এই পজিশনটা যেটা, এই পজিশনটা যেটা, এটা ছিল আমাদের মেটা পজিশন। এবং একটু আগে আমরা বলছিলাম যে কোন কোন জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বাড়লো, আমরা দেখাইছিলাম যে এই জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, এই জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, এই জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ে। এবং তার ক্ষেত্রে আমরা বলছিলাম যদি বাইরে থেকে কেউ যুক্ত হয় তখন কি এই পজিশনগুলোতে যুক্ত হবে, তাই না? কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে আমি যখন নাইট্রোবেনজিনের সাথে আমি এটা যুক্ত করলাম, তখন দেখো এখানে যে CH3টা এটা কোন পজিশনে যুক্ত হয়েছে, এটা যুক্ত হয়ে গেছে মেটা পজিশনে। এখন কত হচ্ছে, তাইলে ভাই এখানে কি কাহিনী ঘটলো, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে NO2 যে মূলকটা আছে এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের মেটা নির্দেশক। তার মানে এখানে মেটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়বে এবং এই মেটা পজিশনে এসে কেউ একজন যুক্ত হবে। ওকে, এবার আমি আগের কোশ্চেনের সাথে আবার একটু মিলাই, আমরা বলছিলাম মনে আছে কিনা যে যদি পাই বন্ধন থাকে তাহলে কি হবে, সেটা মেটা নির্দেশক হবে, মনে আছে? আমি একটু তোমাদের স্লাইডটা আবার একটু দেখাই, খেয়াল করো। আমরা বলছিলাম কি যদি পাই বন্ধন থাকে তাহলে সেটা হবে কি মেটা নির্দেশক। পাই বন্ধন মানে কি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড। তাহলে এইবার যদি আমি তোমাকে এই যে দেখো নাইট্রোমূলকটা দেখাচ্ছি, এই যে দেখো নাইট্রোমূলক, এটা হচ্ছে আমাদের নাইট্রোমূলক, তাহলে এখানে কি ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা হবে মেটা নির্দেশক। মেটা নির্দেশক বলতে কি বোঝায়, যার উপস্থিতিতে মেটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়বে। ওকে, সেটা হচ্ছে মেটা নির্দেশক। এবার আমরা দেখি এটা কিভাবে কাজ করে। ওকে, এটার মধ্যে তুমি দেখতেই পাচ্ছ, আবার একই সাথে আমরা আরেকটা জিনিস বলছিলাম মনে আছে কিনা, যে তড়িৎ ঋণাত্মকতার একটা ব্যাপার খেয়াল করতে হবে, যে তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বনের সাথে যে যুক্ত আছে, যে মূলকটা এর বাইরের দিকে যে আছে লাস্টে, তার ইলেকট্রন কি বলে তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তখন কি হবে, সেটা মেটা নির্দেশক হয়ে যাবে। আমি তোমাকে একটু দেখাচ্ছি, খেয়াল করো। এখানে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত আছে, এদিকেও আছে, আমি যে কোনো এটাকে হচ্ছে ধরে কাজ করতেছি, ডাবল বন্ডটা যেদিকে আছে আর কি। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি স্বাভাবিকভাবেই বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তখন সে কি করবে, এই যে দুই ডাবল বন্ডটা আছে বন্ধন ইলেকট্রন সে নিজের দিকে নিয়ে যেতে চাইবে। তো সেই বন্ধন ইলেকট্রন নিয়ে গেল, নিজে নিয়ে যাওয়ার কারণে তখন কি হবে, তখন এই জায়গা থেকে ইলেকট্রনের টান পড়বে, ইলেকট্রনের টানটা বা ঘাটতিটা পূরণ করার জন্য তখন এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, মানে ইলেকট্রন ঘাটতিটা পূরণ করার জন্য। ঠিক আছে, তো এখন ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য এখানে ডাবল বন্ড হয়ে গেল। সেম আগের মতো সমস্যা, যে এখানে যদি ইলেকট্রন ঘাটতির কারণে ডাবল বন্ড তৈরি হয়ে যায় তাহলে এই কার্বনের কি যোজনী বেশি হয়ে যাচ্ছে, এই কারণে তখন কি হয়ে যাবে, এই যে এখানে বন্ধনটা তৈরি হয়েছে ইলেকট্রনটা কোত্থেকে আসবে, এখানের যে ডাবল বন্ডের ইলেকট্রন সেটাই কিন্তু এই জায়গাতে গেছে। বুঝছো ব্যাপারটা? ডাবল বন্ড এখানে তো এখানে এতগুলো হওয়ার তো সুযোগ নাই, ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে। আবার যদি আমি বলি যে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, বললেই তো ডাবল বন্ড তৈরি হয়ে যাবে না, কোত্থেকে আসবে, ইলেকট্রন সাপ্লাই আসতে হবে না, ইলেকট্রন সাপ্লাইটা কোথ থেকে আসবে, এখানে যে ডাবল বন্ড আছে এখানের ইলেকট্রনটাই এই জায়গাতে যাবে, পাস করবে, এবং এই ইলেকট্রন কাজে লাগিয়ে এসে এখানে ডাবল বন্ড তৈরি করবে। তাহলে কি এখানে ইলেকট্রন যদি এদিকে চলে যায় তাহলে এখানে কি ইলেকট্রন কি ঘাটতি হয়ে যাবে, এই যে ইলেকট্রন ঘাটতি হয়ে গেল। ওকে, আবার সামনে আগাই আমরা গেল, তাহলে এই পজিশনটা এটা হচ্ছে এই জায়গার মধ্যে দেখানো হইলো, যে এই জায়গার ইলেকট্রন এই যে এই নিয়ে চলে গেছে, ইলেকট্রন যেহেতু নিয়ে গেছে সে কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, আর এই জায়গার যে বন্ধনের ইলেকট্রন সে এখানে কাজে লাগায় ফেলছে, এতে করে এই জায়গাতে একটা কি ঘাটতি তৈরি হয়েছে। ওকে, এখন এই ঘাটতি পূরণ করার জন্য এ আবার চেষ্টা করবে, যেহেতু এর মধ্যে ডাবল বন্ড আছে মানে কি একটু বেশি ইলেকট্রন আছে, সে বলবে আচ্ছা ঠিক আছে তুমি বন্ধু বিপদে পড়ছো, এখানে ঘাটতি তৈরি হয়েছে, আমি তাহলে আমার ইলেকট্রন তোমার দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিল, এই কারণে কী হয়েছে, এখানে একটা বন্ড তৈরি হয়ে যাবে, এই যে বন্ড তৈরি হয়ে গেল। এখন এখানে বন্ড তৈরি হয়েছে ভালো কথা, কিন্তু এই বন্ডটা তো ভেঙে গেছে, এখানে যেটা ছিল এটা কি ভেঙে গেছে না, এটা ভেঙে গেছে।
এবং এইখানের যে ইলেকট্রন সেটা কি এই জায়গাতে চলে আসছে, তাহলে এই জায়গাতে কি আবার একটা ঘাটতি তৈরি হবে, এই যে ঘাটতি তৈরি হয়েছে। ওকে, গেল। এরপর আবার সামনে আগাইলাম, এখানে আবার ঘাটতি, এখানে ঘাটতি দেখে এ বলবে আচ্ছা ঠিক আছে বন্ধু এবার আমি দিলাম, সাপ্লাই দিয়ে দিলাম। তো সাপ্লাই দিয়ে দেওয়ার কারণে কী হবে, এখানে একটা বন্ধন তৈরি হবে, এখানে বন্ধন তৈরি হলো। কিন্তু এখানে বন্ধন তৈরি হওয়ার কারণে আলটিমেট রেজাল্টটা কী হবে, এখানে বন্ধন তৈরি হয়েছে তখন কি এখানে একটা ঘাটতি তৈরি হয়ে যাবে। ওকে, এখানে আবার ঘাটতি, ঠিক আছে। তো এই ঘাটতি পূরণ করার জন্য তখন আবার কি করবে, এখানে যে ডাবল বন্ড সেটা আবার ইলেকট্রন এই জায়গাতে দিয়ে দিবে, তখন কি হবে এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, এই যে ডাবল বন্ড তৈরি হয়েছে। তার মানে ঘুরে ফিরে আবার আগের পজিশনে চলে গেছে, তাই না? কিন্তু আগের পজিশনে চলে যাওয়ার কারণ মানে মাধ্যমে মাঝখানে কি হয়েছে, মাঝখানে কয়েকটা পজিশনে আমি দেখলাম যে ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছে। কোন কোন পজিশনে আমরা দেখি, এই পজিশনে তৈরি হয়েছে ঘাটতি, তারপরে এই পজিশনে তৈরি হয়েছে ঘাটতি, আবার এই পজিশনে তৈরি হয়েছে ঘাটতি। কোন কোন জায়গায় এগুলো হচ্ছে আমাদের অর্থোপ্যারা পজিশন। তার মানে অর্থোপ্যারা পজিশনে যদি ইলেকট্রন ঘাটতি তৈরি হয় তাহলে ইলেকট্রন এখন আপেক্ষিকভাবে কোন জায়গাতে বেশি আছে, অবভিয়াসলি আমাদের এই যে পজিশনটা যেটা হচ্ছে আমাদের মেটা পজিশন, এই মেটা পজিশনে কি আছে ইলেকট্রন বেশি আছে। তাহলে এখন যদি ইলেকট্রনের আকর্ষণে কেউ আসে বাইরে থেকে, কোন জায়গাতে আসবে সে, যে জায়গাতে ইলেকট্রন বেশি আছে সেই জায়গাটা কোনটা, সেই জায়গাটা হচ্ছে মেটা পজিশন। ওকে, এই কারণে যখন আমার এ থেকে বি তৈরি হচ্ছে তখন এই যে CH3 অ্যালকাইল মূলকটা সেটা কোন জায়গাতে যুক্ত হয়েছে, সেটা এই মেটা পজিশনে যুক্ত হয়েছে। দেখো তো বুঝছো কিনা, কারণ কি, কারণ এখানে যে মূলকটা যুক্ত আছে বেঞ্জিনের সাথে নাইট্রোমূলক, এই নাইট্রোমূলকটা হচ্ছে আমাদের কি মেটা নির্দেশক, সে মেটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। এই কারণে যখন কেউ যুক্ত হতে আসতেছে বাইরে থেকে তখন সে কোন জায়গাতে যুক্ত হবে, মেটা পজিশনে যুক্ত হবে। এটাই আমাদের এ থেকে বি তৈরি হওয়ার কৌশল। ক্লিয়ার কিনা একটু জানাও। মানে একটু আগে আমরা পড়ছিলাম হচ্ছে অর্থোপ্যারা নির্দেশকের উপস্থিতিতে অনুরণনটা কিভাবে ঘটে, যেটার মধ্যে বেঞ্জিনের ভেতরে ইলেকট্রন সাপ্লাই আসছিল। আর এখন পড়লাম হচ্ছে আমরা মেটা নির্দেশকের উপস্থিতিতে কিভাবে অনুরণনটা ঘটে, যেটার মধ্যে কি হয়েছে ইলেকট্রন বাইরে সরে যাচ্ছিল, ইলেকট্রন বাইরে চলে যাচ্ছিল, ইলেকট্রন বাইরের দিকে যাচ্ছিল, চক্র থেকে বের হয়ে যাচ্ছে, এরকম এই পজিশনে কি ঘটে। তাহলে দুইটাই আমাদের পড়া শেষ। এবং দুইটা কেন আমি দুইটা দেখাইলাম, কারণ হচ্ছে তোমার পরীক্ষাতে যে কোনো একটা আসতে পারে, অর্থোপ্যারা নির্দেশক আসতে পারে অথবা মেটা নির্দেশক আসতে পারে, যেটাই আসুক তুমি কিন্তু এটা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ এই কোয়েশ্চেনগুলো আসলে হচ্ছে একেবারে পেইড কোয়েশ্চেন, যেগুলো প্রায় প্রতি বছরই রিপিট হয়। ওকে, এবার হচ্ছে আমরা এটার ঘ নাম্বার কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা, ঘ নাম্বার কোয়েশ্চেন একটু আগে আমরা আলোচনা করে ফেলছি অলরেডি, যে ডি ও এ যৌগের মধ্যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটা দ্রুত অংশগ্রহণ করবে। ডি আর এ কোনটা, ডি হচ্ছে আমাদের বেনজিন, আর এ কোনটা, এ হচ্ছে আমরা একটু আগে দেখলাম নাইট্রোবেনজিন। তাহলে এখন বলছে ডি এবং এর মধ্যে কোনটা তাড়াতাড়ি বিক্রিয়া করবে, দ্রুত অংশগ্রহণ করবে। তোমাদের কি মনে হচ্ছে, এটা উত্তরটা দাও তো। একটু আগে আমরা বলছি এরকম যে একটার মধ্যে কোনো সময় ইলেকট্রন ঘনত্ব বাড়ে কমে না, যেটা ছিল সেটাই থাকে, জাস্ট পজিশন চেঞ্জ করে। কিন্তু আরেকটার মধ্যে আমরা পাইছি যে ইলেকট্রন ঘনত্ব বাড়তেও পারে কমতেও পারে, একটা পজিশনে বাড়বে একটা পজিশনে কমবে। তার মানে যে জায়গায় ইলেকট্রন ঘনত্ব বাড়বে সে জায়গায় তো অবভিয়াসলি ইলেকট্রনের আকর্ষণে কেউ না কেউ যুক্ত হইতে চাইবে। তখন অ্যান্সারটা কি হবে, ডি নাকি এ? আর ছবি কি দেখাবা, ছবি কিন্তু এই যে এটাই, এই ছবি তুমি আবার ইউজ করতে পারবা। ডি এর ক্ষেত্রে ডি কোনটা, ডি ছিল আমাদের বেনজিন, ডি বেনজিন, যে বেনজিনের ক্ষেত্রে তুমি কি প্রথমে এই পজিশনগুলোতে দেখাইলা, এটা যদি অনুরণন হয় তাহলে পজিশনটা জাস্ট চেঞ্জ হবে, পজিশনটা তখন কোন জায়গাতে যাবে, এটাই পজিশনে ছিল এটা এই পজিশনে আসবে, এই পজিশনে আসবে, এই পজিশনে যাবে, কিন্তু কোনো কি ইলেকট্রন ঘনত্ব বাড়বে কমবে না। আর যদি হচ্ছে আমি এর ক্ষেত্রে দেখাই নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনের ক্ষেত্রে এই যেরকম দেখাবে এবং কয়েকটা পজিশনে কি হবে ইলেকট্রন ঘনত্ব বাড়বে, সেই পজিশনটা কোনটা, মেটা পজিশন। তার মানে মেটা পজিশনে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, বাইরে থেকে কেউ যুক্ত হতে চাইলে মেটা পজিশনে যুক্ত হবে এবং সে দ্রুত বিক্রিয়া করবে। ক্লিয়ার? ওকে, আমরা আরেকটু সামনে আগে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেওয়া আছে এখানে, খেয়াল করো। CH3CHBr CH3 এটার সাথে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছে, যেই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকোয়াস হইতে পারে অথবা অ্যালকোহলিক হইতে পারে। অ্যাকোয়াস যখন হয়েছে তখন তৈরি করছে হচ্ছে ডি, অ্যালকোহলিক যখন তখন তৈরি করছে হচ্ছে ই, এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, এটার মাধ্যমে ডি তৈরি করছে, ই তৈরি করছে। এখন যে ব্যাপারটা বলছে ডি যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ পরীক্ষা বিক্রিয়া সহ দেখাও। আচ্ছা, আমি একটু ভালো মতো বলি, খেয়াল করো। শনাক্তকারী বিক্রিয়াগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং নর্মালি এগুলো 3 নম্বর প্রশ্নে আসে না, এগুলো 2 নম্বর প্রশ্নে দেয়। কিন্তু এখানে তোমাদের কপাল ভালো কেন, এটা 3 নম্বর কোয়েশ্চেনে দিয়েছে। বিক্রিয়া মানে ছোট কোয়েশ্চেন কিন্তু নাম্বার বেশি,
শনাক্তকারী বিক্রিয়া, একটা বা দুইটা শনাক্তকারী বিক্রিয়া দিবা, তুমি 3-এ 3 পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটু দেখি। এগুলো নিয়ে খুব বেশি বলার কিছু নাই। আমরা এখানে যদি আমি দেখাই যে খেয়াল করো CH3 CHBr, এটা আমি হচ্ছে লিখি আগে, CH3 CHBrটা আমি হচ্ছে এই জায়গাতে দিলাম। এরপরে কি, এরপর হচ্ছে আবার CH3, এটার সাথে কি যুক্ত করলে ডি এর কথা বলছে, ডি, তাহলে আমার এই বিক্রিয়াটা নিলেই চলতেছে, তাই না? আমার নিচেটা নিব না। তাহলে আমি এটার সাথে অ্যাড করলাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড কোন ধরনের আছে? এটা হচ্ছে অ্যাকুয়াস। তখন কি হবে, এখান থেকে হচ্ছে অ্যাকুয়াস যেহেতু আছে, এখান থেকে শুধু ওএসটা আসবে। তাহলে ওএসটা কোন জায়গাতে বসবে, আমরা দেখি কোন জায়গাতে বসতে পারে সে। CH3, এরপর হচ্ছে কি CH, তারপর হচ্ছে আবার CH3। তাহলে এই পজিশনে এখানের যে Br, এটা চলে যাবে হচ্ছে এখানের পটাশিয়ামের সাথে, সে তৈরি করবে হচ্ছে KBr, তৈরি করে ফেললো পটাশিয়াম ব্রোমাইড, সেদিকেও হয়ে গেল। তাহলে এখানের ওএসটা কই যাবে, এখানে ওএসটা আবার কি, তাহলে এই পজিশনে বসে যাবে। তার মানে বুঝতে পারছো এটা কোন ধরনের বিক্রিয়া, মানে হচ্ছে কোন ধরনের যৌগ, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল, তাই না? এটা আমাদের একটা অ্যালকোহল তৈরি হয়েছে। এখন এটা যদি হচ্ছে অ্যালকোহল হয়, তাহলে আমার কি চাইছে যে ডি যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ পরীক্ষা। ডি যৌগের কার্যকরীমূলক কি, যেহেতু সে অ্যালকোহল তাহলে তার কার্যকরীমূলক হচ্ছে OH, তাহলে OH বা অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্তকারী বিক্রিয়া চাইছে, তাই না? তাহলে তোমাকে হচ্ছে এবার অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্তকারী বিক্রিয়া দেখাইতে হবে। তাহলে অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্তকারী বিক্রিয়া কি, অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া আছে, তুমি দেখবো হচ্ছে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া আছে, তারপর হচ্ছে আবার কি, আবার ধরো হচ্ছে এই ফসফরাস পেন্টাক্লোরাইড সহ বিক্রিয়া আছে। তো এই দুই একটা যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলো তুমি দেখায় ফেলবা। এগুলা বিস্তারিত আসলে হচ্ছে এখানে বলার কোনো দরকার নাই, তুমি বুঝতে পারছো যে এটা কি বিক্রিয়া হবে, বুঝছো? যে অ্যালকোহল শনাক্তকারী বিক্রিয়াগুলো জাস্ট দেখায় ফেলবা। ওকে, আচ্ছা, এইবার তাহলে হচ্ছে আমরা নেক্সট বিক্রিয়াতে যাই। ঘ নাম্বারটা আমরা মূলত হচ্ছে ঘ নাম্বারটা দেখানোর জন্য এই কোয়েশ্চেনটা সিলেক্ট করছিলাম আর কি। তো ঘ নাম্বার বিক্রিয়াটা তুমি একটু খেয়াল করো। ঘ নাম্বারের ক্ষেত্রে কি, ঘ নাম্বারের ক্ষেত্রে দেখো কি বলছে, ই যৌগের সাথে HBr বিক্রিয়া, মানে ই যৌগটা কোনটা, এটা, তাই না? তাহলে এই যৌগটার ক্ষেত্রে কি কাহিনী হবে, আমি যদি হচ্ছে এখানে আবার ওই বিক্রিয়াটাই, মানে এটার সাথে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, যেটা হচ্ছে অ্যালকোহলিক হবে। তাহলে আমি একটু লিখি বিক্রিয়াটা কি হবে, সেম জিনিস, CH3 CH, এখানে হচ্ছে ব্রোমিন আছে, তারপর হচ্ছে আবার CH3, এখানে আমার কি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম Lc। ওকে, গেল। তাহলে এখন কি হবে, এখন এটার ক্ষেত্রে আবার সেম আগের মতোই কাহিনী হবে, আগের মতো কাহিনী, কিন্তু এখন কি ওএস তৈরি হবে না, এখন যেটা হবে এটার ক্ষেত্রে হচ্ছে একটা অ্যালকিন তৈরি হবে। অ্যালকিনটা কীরকমভাবে তৈরি হবে একটু খেয়াল করো, CH3, এখানে যে দিক থেকে তুমি তৈরি করো কাহিনী একই, কারণ 1 নাম্বার কার্বনেই যাবে। তাহলে আমি এখানে এটা এরকমই রাখতে পারি, CH এরকম দিয়ে দিলাম, ওকে, দিয়ে এরপরে কি একটা ডাবল বন্ড তৈরি করতে পারি, CH2, ঠিক আছে? তখন এটার সাথে কি তৈরি হবে, আগের মতো এখান থেকে হচ্ছে একটা পটাশিয়ামটা চলে আসবে, পটাশিয়াম গেল, ব্রোমিন গেল, এই দুজন মিলে হচ্ছে KBr তৈরি করলো। ওকে, এরপরে এখানে কি আছে, এখানে OH আছে, আর এখান থেকে দেখো আমি একটা হাইড্রোজেন সরাই ফেলছি, এখানে CH3 ছিল, এখানে আমি CH2 বানাই ফেলছি অলরেডি, এই CH এর মতোই আছে। তাহলে এখানের যে হাইড্রোজেনটা সরে গেছে এটা, এবং এখানে যে OH, এই দুজন মিলে কি তৈরি করে ফেলবে, H2O তৈরি করে ফেলবে। ওকে, বিক্রিয়াটা কি বুঝছো? ওই বিক্রিয়াটার মধ্যে হচ্ছে আমাদের অ্যাকুয়াস ছিল, ওটার মধ্যে আমাদের কোনো কাহিনী নাই। এখানে যেটা আছে যে হচ্ছে অ্যালকোহলিক, এর মধ্যে কাহিনী আছে। কাহিনীটা কি, অ্যালকোহলিকের ক্ষেত্রে এটা যখন করবো তখন আমরা একটা অ্যালকিন পাবো। অ্যালকিনটা কীভাবে পাবো, এই তুমি হচ্ছে বিক্রিয়াটা দেখলেই বুঝতে পারবা। এখানে যে ব্রোমিনটা, এটা পটাশিয়ামের সাথে সরে গেছে, এই যে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করে ফেলছে, ডান। এরপরে এখানে যে আছে, এখান থেকে আমি একটা হাইড্রোজেন সরাই ফেলছি, তো হাইড্রোজেন যদি সরাই ফেলি, এখান থেকে একজন সরে গেছে, এখান থেকে একজন সরে গেছে, তাহলে একটা যোজনী ফাঁকা হয়ে গেছে, যেহেতু ফাঁকা হয়ে গেছে তাহলে এখানে আমি একটা ডাবল বন্ড দিয়ে দিব, এই যে ডাবল বন্ড দিয়ে দিলাম। ওকে, আর একটা হাইড্রোজেন সরে গেছে, সেটা কি CH2 হয়ে গেল। তো সরে কই যাবে, সরে সে OH এর সাথে যাবে, H2O তৈরি করে ফেলছে, ডান। তাহলে আমার এই জিনিসটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটা হচ্ছে আমাদের ই যৌগ তৈরি হয়েছে, ই। এবার বলছে এই ই যৌগের সাথে যদি আমি HBr হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি তাহলে কি হবে, সেটা বিক্রিয়ার কৌশলটা কি। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এটা কি, এটা হচ্ছে আমাদের কোন নীতি, মনে আছে কিনা,
এইটা হচ্ছে আমাদের তেলে মাথায় তেল দেওয়ার নীতি, যেটাকে আমরা বলি হচ্ছে মার্কনিকোভের নীতি। তাহলে এই মার্কনিকোভের নীতিটা এখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এইটা দেখানোর জন্যই কোয়েশ্চেনটা সিলেক্ট করা যে মার্কনিকোভের নীতিটা কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। একটু পরে আবার বিপরীত মার্কনিকোভ নীতিটা আসবে একটা কোয়েশ্চেনে, তার মানে এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন তুমি বিক্রিয়া দেখে বুঝতে পারতেছো যে আমরা জানি যে হচ্ছে অসম্পৃক্ত অ্যালকিনের সাথে যদি হচ্ছে অসম্পৃক্ত কোনো একটা যৌগ তৈরি হয়, মানে যুক্ত হয়, তখন কি হয়? মার্কনিকোভের নীতিটা কী ছিল? যে দ্বিবন্ধনযুক্ত যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি, পজিটিভ চার্জটা বা হাইড্রোজেনটা সেটার সাথে যুক্ত হয়, মানে তেলে মাথায় তেল দিবে, তাই না? তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এখানে যে আমার এরকম আছে CH3 CH CH2, এটা আমি যদি আলাদাভাবে লিখি, যেহেতু এখানে লেখা আছে সুন্দর করে, এটা আমি নষ্ট করলাম না, এরকমভাবে লিখলাম, তাই না? এরকম আছে, এবং এটার সাথে আমি এটা যুক্ত করব। তাহলে আমি মার্কনিকোভের নীতি অনুসারে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এখানে হাইড্রোজেনটা কোন জায়গাতে যুক্ত হবে, এখানে যুক্ত হবে, ব্রোমিনটা এই জায়গাতে যুক্ত হবে, এটাই মেইন উৎপাদ হবে। ঠিক আছে? কারণ কি মার্কনিকোভের নীতি কি বলছে? দ্বিবন্ধনযুক্ত যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, এইখানে একটু ভালো মতো খেয়াল করবা, দ্বিবন্ধনযুক্ত যেই কার্বনের কথা বলছে, কিন্তু যেই পাশে বলে নাই। তাহলে আমি যদি খেয়াল করি যে দ্বিবন্ধনযুক্ত কার্বন কোনটা, এখানে দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন এটা এবং এটা, কিন্তু পাশে চিন্তা করলে কিন্তু এই পাশ পুরোটা হয়ে যাবে। তাহলে আমি পাশে চিন্তা করব না, আমি চিন্তা করব দ্বিবন্ধনযুক্ত যে কার্বন, তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন এটা এবং এটা। যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা বেশি, কোন কার্বনের হাইড্রোজেন সংখ্যা বেশি? এটার মধ্যে হাইড্রোজেন সংখ্যা বেশি, এখানে আছে দুইটা, এখানে আছে একটা। এই কার্বনে কি হবে? এই যে অসম্পৃক্ত যে যৌগটা আছে তার যে পজিটিভ চার্জ এখানে কোনটা? হাইড্রোজেনটা, আর ব্রোমিন কি? মাইনাস, নেগেটিভ। তাহলে পজিটিভ চার্জটা কোনটার মধ্যে আসবে? এটার মধ্যে আসবে, বা হাইড্রোজেনটা এটার মধ্যে আসবে। তখন কি? এটাকে আমরা কি বলি? বেশিটার সাথে বেশিটা যুক্ত হয়েছে, এটাকে আমরা বলি তেলে মাথায় তেল দেওয়া। এই কারণে তখন CH2 এর সাথে হাইড্রোজেন যুক্ত হলে সেটা কি হয়ে যাবে? CH3 হয়ে যাবে। আর এটার সাথে যখন যুক্ত হবে তখন কি হয়ে যাবে? CH-Br হয়ে যাবে। যেহেতু একটা একটা নতুন করে যুক্ত হয়ে গেছে, তখন এখানে ডাবল বন্ডটা কি হয়ে যাবে? নাই হয়ে যাবে, তাই না? এই জিনিসটাই বলছে ধাপে ধাপে দেখানোর জন্য। তো তুমি এরকম ধাপে ধাপে দেখাবা। ধাপটা কি? প্রথমে H-Br যেটা আছে এটাকে তুমি ভাঙবা, দুই পাশে ভেঙে ফেলবা, যে একটা যে পজিটিভ এবং একটা যে নেগেটিভ, এটা তুমি দেখাবা। তো এটা ভাঙলে কি হবে? এটা ভাঙলে হচ্ছে এটা হয়ে যাবে H+, এটা হয়ে যাবে ব্রোমিন মাইনাস, মানে একটা পাশ আমি পজিটিভ দেখায় ফেললাম, একটা পাশ আমি নেগেটিভ দেখায় ফেললাম। এবার আমি কি করব? পজিটিভটা যুক্ত করব, নেগেটিভটাও যুক্ত করব। তাহলে পজিটিভটা যুক্ত করি। তো পজিটিভটা যুক্ত করার ফলে পজিটিভটা কোন পজিশনে যুক্ত হতে পারে? দুইটা পজিশনে সে যুক্ত হতে পারে, যেহেতু দ্বিবন্ধন আছে, এই পাশেও যুক্ত হতে পারে, এই পাশেও যুক্ত হতে পারে। তাহলে আমি দেখি কি হবে। যদি সে এই পাশে যুক্ত হয় তখন সেটা দেখতে এমন হবে, CH3, তারপরে কি CH, তারপরে কি, তারপর হচ্ছে CH3, এরকম হবে না? এরকম হয়ে যাবে। এখন এরকম কি কমপ্লিট হয়েছে? কমপ্লিট কিন্তু হয় নাই, যেহেতু ডাবল বন্ডটা এখানে আমি ভেঙে দিছি, ভেঙে তারে কিন্তু আমি একটা কিছু দিলাম, এই যে এটা কিন্তু তারে আমি অ্যাড করে দিছি, কিন্তু তারে কি আমি কিছু দিছি? তারে কিছু দেই নাই। তখন সেটা কি হয়ে যাবে? সে হচ্ছে এটা ফাঁকা পড়ে যাবে, পজিটিভ চার্জ নিয়ে সে থেকে গেল। ওকে, আবার যদি এখন এটার সাথে আমি যুক্ত করলাম, মাত্র এটার সাথে যুক্ত না করে আমি যদি ওইটার সাথে যুক্ত করি, এটার সাথে যুক্ত করি, সে তো এটার সাথেও যুক্ত হইতে পারে, অসম্ভব কিছু না, এটার সাথেও যুক্ত হইতে পারে। তাহলে এটার সাথে যুক্ত হলে কেমন দেখাবে? CH3, তারপরে কি এটার সাথে যদি যুক্ত হয় তখন এটা কি হয়ে যাবে? CH2 হয়ে যাবে। তখন ডাবল বন্ড আবার ভেঙে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এটা কি CH2ই থাকবে। ডান গেল। তখন এটা কি কিছু পাই নাই, তখন এটা হয়ে যাবে এরকম, ঘাটতি রয়ে গেল। ওকে, তাহলে আমি যে পজিটিভ পার্টটা যদি আমি এখানে যুক্ত করি তখন এরকম দুইটা আউটকাম পাবো। এখন দুইটা কোনটা সঠিক সেটা আমরা একটু পরে দেখব। ওকে, এবার আমি পজিটিভ চার্জ যেহেতু যুক্ত করলাম, এবার কি আমি নেগেটিভ চার্জও যুক্ত করি। নেগেটিভটা কি আছে? ব্রোমাইড। আমি ইচ্ছা করলে হচ্ছে 2 দিতে পারি, মানে যেহেতু দুই জায়গাতে যুক্ত হবে দুইটা, আচ্ছা তুমি না দিলেও সমস্যা হবে না এগুলা। ওকে, আচ্ছা এখন যুক্ত হলে এখন আমি সেম আগের পজিশনে দুইটা যুক্ত করব। কোন পজিশনে যুক্ত হবে তুমি বুঝতে পারতেছো, যে এখানে কি, এখানে প্লাস আছে, তাহলে মাইনাসটা কি এটার সাথে যুক্ত হবে। তাহলে একটা পজিশনে সে যাবে এরকম, তাকে যদি আমি লিখি, প্রথমটাতে যাবে CH3, তারপর হচ্ছে CH, এবং এখানে কি ঘাটতি আছে না? এখানে ঘাটতি আছে, প্লাস হয়ে আছে, তাহলে এখানে কি মাইনাসটা যুক্ত হবে, এই যে মাইনাসটা যুক্ত করে দিলাম। ওকে, সাথে কি, সাথে যেরকম আছে বাকি সব সেম টু সেম। ওকে, আবার যদি এখন এটা তো এটার সাথে আমি যুক্ত করলাম, এবার আমি এটার সাথে যুক্ত করব। এটার সাথে যুক্ত করলে সেম আগের মতোই সব কিছু যা আছে সেম, CH3, তারপরে কি CH2, এই CH2, এরপরে কি এই জায়গায় ঘাটতি আছে, এই পজিশনে ঘাটতি আছে, তাহলে এখন একটা নেগেটিভ চার্জ এই পজিশনে যুক্ত হবে।
তাহলে আমি দিলাম এই পজিশনে দিলাম CH2, এরপরে কি এটা একটা Br, ঠিক আছে ডান। তাহলে কার্বনের হাত কি ঠিক আছে, এদিকে 2 3 4, ওকে ডান। এদিকে কত 2 3 4, ওকে ডান, ক্লিয়ার, ঠিক আছে। এখন আমি বিক্রিয়া কমপ্লিট করলাম, এখন কত হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি তাহলে ভাই এখানে প্রধান উৎপাদ কোনটা, সেম একটু আগে আমরা যেখানে এই জিনিসগুলো যেখানে বলছি যে প্রধান উৎপাদ হবে কোনটা, তেলে মাথায় তেল দেওয়া যে জায়গাতে হয়েছে। ওকে, আমরা এবার দেখি তেলে মাথায় কোন জায়গাটা তেল দেওয়া হয়েছে। এখানে ডাবল বন্ড ছিল এবং এই পজিশন হচ্ছে কার্বন সংখ্যা বেশি ছিল, তাহলে এটার সাথে যে জায়গাতে হাইড্রোজেন যুক্ত হয়েছে এটাই কি তেলে মাথায় তেল দেওয়া। সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা। এটা কোনটা, উপরেরটা, তাহলে এটা। তাহলে এটার সাথে আবার কি তখন এবার আমি ব্রোমিনটা জাস্ট জায়গা মতো এই জায়গাতে বসাই দিছি, তাহলে জায়গা মতো এখানে বসাই দিছি। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের কি হবে, এইটা হবে আমাদের প্রধান উৎপাদ। কারণ কি এটা হচ্ছে মার্কোনিকোভের নীতি মেনটেন করছে, আর মার্কোনিকোভের নীতিতে হচ্ছে আমরা একটু আগে বলছি তেলে মাথায় তেল দিবে, মানে দ্বিবন্ধনযুক্ত যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, হাইড্রোজেনটা বা পজিটিভ চার্জটা ওই জায়গাতেই গিয়ে বসবে। দ্বিবন্ধনযুক্ত এই কার্বনে বেশি হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা এই জায়গাতেই বসছে, CH2টা হয়ে গেছে CH3। ওকে, আর এটা কি, এটা জাস্ট হচ্ছে ব্যালেন্স করছিল। ওকে, এখানে কম ছিল, হাইড্রোজেনটা এই কমের সাথে বসছে, তখন কি CH2 হয়েছে, আর এই পাশে এসে বসছে কি ব্রোমিন, তখন সেটা হয়েছে কি CH3 CH2 CH2Br। ওকে, যেটা কি তেলে মাথায় তেল দেয় নাই। ওকে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি বলবো, এটা যদি এরকম হইতো যে মার্কোনিকভ নীতি না বলে বিপরীত মার্কোনিকভ নীতি বলতো, তখন কোনটা প্রধান উৎপাদ হয়ে যাইতো, তখন প্রধান উৎপাদ হয়ে যাইতো এটা। কারণ বিপরীত মার্কোনিকভের নীতি হচ্ছে কি এটার উল্টা হয়, মানে ব্যালেন্স করে, সে তেলে মাথায় তেল দিবে না, সে করবে হচ্ছে ব্যালেন্স। অনেকটা আমরা ব্যালেন্স করার নীতি আসলে যদিও ইয়েরকে বলি, লাসাতিলের নীতিকে বলি, কিন্তু এই জায়গাতে মার্কোনিকভের নীতিটা উল্টা হবে, তখন হবে বিপরীত মার্কোনিকভের নীতি, যেটা কি জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে। ক্লিয়ার, যেটা আমরা একটু পরে আবার পাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা মনে হয় এই কোশ্চেনটা বুঝতে পারছি। এই কোশ্চেনটা এটাই মূলত হচ্ছে আমাদের মেন কাজ, কার্যকরীমূলক শনাক্তকরণ যে বিক্রিয়াগুলো, সেগুলো হচ্ছে অ্যালকোহলের হইতে পারে, তারপর হচ্ছে অ্যালকাইনের হইতে পারে, তারপর চারকে আছে তোমাদের ওই যে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকারী বিক্রিয়া আছে। এই জিনিসগুলো অবশ্যই তোমরা একটু দেখে রাখবা। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটা কোশ্চেনে, এটাও পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ওজোনালাইসিস বিক্রিয়া পরীক্ষার জন্য, এইচএসসি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা একটু ভালো মতো দেখে রাখবা। আমরা একটু দেখি কোশ্চেনগুলো কী বলছে। C5H10, তার মানে বুঝতে পারছো এটা হচ্ছে একটা অ্যালকিন, এটা থেকে একটা সমাণু তৈরি হয়েছে। সমাণু দুইটা হইতে পারে, এখানে দুইটা দেওয়া আছে আর কি, সমাণু একটা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। সমাণু এ কেবলস হচ্ছে মানে একটা আছে P, একটা আছে Q, দুইটার সাথে হচ্ছে আমরা ওজোনালাইসিস বিক্রিয়া দিলাম। ওজোনালাইসিস বিক্রিয়ার ফলে একটা ওজোনাইট তৈরি হয়েছে, মানে মধ্যবর্তী একটা বিক্রিয়া তৈরি হয়েছে। এরপরে আমরা কি করলাম, জিঙ্ক গুঁড়া এবং পানি এটার সাথে অ্যাড করে দিলাম, এই যে জিঙ্ক গুঁড়া আর পানি অ্যাড করে দিলাম, তখন কি তৈরি হয়েছে, P থেকে আসছে A এবং D, আর Q থেকে আসছে B এবং C। এখানে এরপরে একটা কথা বলা আছে যে এ হচ্ছে এক কার্বন বিশিষ্ট যৌগ। ওকে, আমরা একটু আইডেন্টিফাই করি, এ হচ্ছে এক কার্বন বিশিষ্ট যৌগ, আর ACD টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, কিন্তু বি বিক্রিয়া করে না। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তোমাকে যখন টলেন বিকারক অথবা ফেলিং দ্রবণের কথা বলে ফেলবে, তখন তুমি মোটামুটি শিওর হয়ে যাবা যে এটা অ্যালডিহাইড কিটোন থেকে প্রশ্নটা আসছে। কারণ টলেন বিকারক অথবা ফেলিং দ্রবণ বিক্রিয়া এগুলো কার শনাক্তকারী বিক্রিয়া, আমাদের অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া। এবং আমরা জানি কি যে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দুইটা বিক্রিয়া দিবে কে, অ্যালডিহাইড, কিটোন দুইটার কোনো বিক্রিয়াই দিবে না। আবার এই দুইটাকে আইডেন্টিফাই করার জন্য, মানে যে সে কি অ্যালডিহাইড কিটোন কি না বা উপস্থিতি শনাক্তকরণের জন্য আমরা বিক্রিয়া করি কি 2,4-DNP, তাই না, 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন পরীক্ষা। ওকে, আচ্ছা, তার মানে বোঝাই যাচ্ছে এ নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার এরা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। তার মানে ক্লিয়ারলি আমরা বুঝতে পারতেছি এগুলো হচ্ছে আমাদের কি অ্যালডিহাইড। ওকে, আর বি করবে না, কি বি বিক্রিয়া করবে না, তার মানে এটা হচ্ছে আমাদের কিটোন। ওকে, এতটুকু আমরা বুঝে ফেললাম। এরপর দেখা হচ্ছে এ বলছে এক কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে এ যদি এক কার্বন বিশিষ্ট যৌগ হয়, এটাকে বলছে এক কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে এখানে আমার কি তৈরি হয়েছিল, এখানে C5H10 ছিল, তাহলে বাকিটা হচ্ছে কি, বাকি কার্বনগুলো ডি নাম্বারে যাবে। ওকে, আর বি আর সি কী হবে এটা আমরা একটু পরে দেখতেছি। ওকে, এবার কোয়েশ্চনে আসি। উদ্দীপকের পি যৌগটির সাথে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি কোন ধরনের স্টেরিও সমানতা প্রদর্শন করে। আচ্ছা দেখো, এই বিক্রিয়া কিন্তু আবারও সেম আগের মতো বিক্রিয়া চলে আসছে। এই যে পি এর সাথে মানে অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করবে, তাহলে আগের কাহিনী না, দেখো তো সেম কাহিনী। এটা একটা অ্যালকিন ছিল, অ্যালকিনের সাথে আমি হচ্ছে HBr যুক্ত করছিলাম,
এবং এটা কী তৈরি হয়েছিল, মার্কোনিকোভের নীতি ফলো করছিল। তাহলে এখানেও কিন্তু সেম কাহিনী বলছে যে পি পি হচ্ছে একটা অ্যালকিন, তুমি এটা দেখে বুঝতে পারছো C5H10 মানে কি CnH2n ফলো করছে, আর CnH2n মানে কি একটা অ্যালকিন। তাহলে অ্যালকিন যদি হয় তখন সেটা কী হবে, এটার সাথে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করতেছি আমি, তখন তার মানে কি এটা কোন নীতি ফলো করবে, যেহেতু অন্য কোনো কিছু বলে দেয় নাই যে জৈব পারক্সাইডের উপস্থিতিতে বা হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে এরকম কোনো কিছু বলে নাই, তার মানে এটা অবশ্যই মার্কোনিকোভের নীতি ফলো করবে। আমরা সামনে আগাই। ওকে, তাহলে এখানে ওই কথাগুলো এখানে আমি লিখে রাখছি আর কি। এটা হচ্ছে C5H10, এ হচ্ছে এর মধ্যে থাকবে হচ্ছে 1 কার্বন। ওকে গেল। তাহলে এ যদি 1 কার্বন হয় তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, একটু আগে আমি যে কথাটা বললাম, এ যদি 1 কার্বন হয় তাহলে বাকি 4 কার্বন কই আছে, ডি এর মধ্যে আছে। এই যে এখানে যেহেতু C5 বলছে, কার্বন কয়টা আছে 5টা, এর মধ্যে 1 কার্বন গেলে ডি এর মধ্যে যাবে হচ্ছে বাকি 4টা। ওকে, তাহলে আমরা বিক্রিয়াটা একটু দেখি। তাহলে আমরা একটু যদি দেখি কি হচ্ছে, আমার এটা হচ্ছে C5H10, একটা অ্যালকিন আমি নিলাম, মানে একটু আগে যেটা বলছে C5 কার্বন 5টা আমি নিলাম এবং একটা অ্যালকিন নিলাম। ওকে, নেওয়ার পরে এখন বলতে পারা যাচ্ছে ভাই আপনি এখানে 1 নাম্বার কার্বনে কেন ডাবল বন্ড দিছেন, ডাবল বন্ডটা তো অন্য পজিশনে দিতে পারতেন। ব্যাপারটা এরকম না, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন যে ভাই ডাবল বন্ডটা আপনি এই জায়গাতে দিয়েও তো এই জায়গাতে সিম্পল রাখতে পারতেন, মানে 2 নাম্বার কার্বনে দিতে পারতেন, এটার আপনি পেন্টিন 1-ই কেন বানাইছেন, তাই না? এটা বানানোর কারণ হচ্ছে এখানে যেহেতু ওজোনালাইসিস বিক্রিয়া দেওয়া আছে, তোমরা জানো যে ওজনটা কোন জায়গাতে যুক্ত হবে, ওজনটা যুক্ত হবে যে জায়গাতে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, মানে যে জায়গাতে পাই বন্ধন আছে সেই জায়গাতে ওজনটা যুক্ত হবে এবং সেই জায়গাটাকে সে 2 ভাগে ভাগ করে দিবে। তাহলে আমি যদি এটাকে যদি হচ্ছে আমি 1 নাম্বার পজিশনে রাখি ডাবল বন্ডটাকে, তাহলে কি হবে, ওজন এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে এটাকে 2 ভাগে ভাগ করে ফেলবে। এটা হচ্ছে 1 ভাগ এবং এটা পুরোটা হচ্ছে 1 ভাগ। এবং একটু ক্লিয়ারলি দেখো তো এই ভাগের মধ্যে তো এখন কার্বন কয়টা আছে, 1টা কার্বন আছে। ওকে, তাহলে আমার যে এ যে 1 কার্বনের এটা আমি এখান থেকে পাবো, আর বাকিটা তখন কত কার্বনের পাবো, 4 কার্বনের পাবো। বুঝতে পারছো কথা? এটা কিন্তু আমি ইচ্ছা করে দেই না এখানে, মানে আমার কোনো ইচ্ছা এখানে নাই। এখানে প্রশ্নকর্তা বলে দিছে যে এ হচ্ছে 1 কার্বনের, তাহলে তোমাকে 1 কার্বন বানাইতে হলে কি করতে হবে, বন্ধনটা এমন জায়গাতে দিতে হবে যেখানে ভেঙে এক পাশে 1 কার্বন আসে আর বাকিগুলো অন্য পাশে থাকে। তাহলে যেহেতু আমাকে বন্ধনটা এমন জায়গাতে ভাঙতে হবে, এই কারণে আমি এখানে ডাবল বন্ড দিছি। ঠিক আছে, এখানে দেওয়ার কারণে কি হবে, ওজনটা এখানে যুক্ত হবে, এটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, এই পাশে 1টা কার্বন আসবে। এই যে তুমি বিক্রিয়াটা খেয়াল করো, এবার আমি ওজন যুক্ত করলাম, মানে ওজোনালাইসিস যে বিক্রিয়া আছে দিলাম, দিলে কি হবে, দিলে হচ্ছে তখন এই যে ওজনটা কোন জায়গাতে যুক্ত হয়েছে দেখো তো, এই যে 1 নাম্বার পজিশনে যুক্ত হয়েছে, এরপরে 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, তো আমি O3টা এখানে যুক্ত করলাম। যুক্ত করার পরে এরপরে এটা এরকমভাবে ভেঙে যাবে, এই যে এটা হচ্ছে একভাবে ভাঙলো, এটা আরেকভাবে ভাঙলো, এই ওজনটা অক্সিজেনটা আলাদাভাবে চলে গেল। ঠিক আছে, অক্সিজেন পরমাণুটা আলাদাভাবে চলে গেল। তাহলে কোনটা কোন জায়গাতে যাবে, এরপরে যখন আমি জিঙ্ক গুঁড়া এবং পানি মিশ্রিত করব তখন এই অক্সিজেন পরমাণুটা এই জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলবে। আর বাকি এই যে 2 ভাগে ভাগ কিন্তু অলরেডি হয়ে গেছে, তুমি একটু খেয়াল করো ভাগগুলা। এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগের মধ্যে কি আছে, HCHO, এই যে HCHO, এবং এটার মধ্যে কয় কার্বন আছে, 1 কার্বন, এবং এটা কি একটা, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিথানেল, তার মানে এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। ওকে গেল। এরপর আমি সেকেন্ড পার্টের মধ্যে দেখি, সেকেন্ড পার্টের মধ্যে কি আছে, এটা দেখো CH3 CH2 CH2 CHO, এই যে CH3 CH2 CH2 CHO, তার মানে এটাও কি, এটাও একটা অ্যালডিহাইড। এবং এখানে কি কি তৈরি হয়েছে, এটা হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে এ, তাই না, এটা 1 কার্বনের, এটা হচ্ছে এ, আর এর সাথে কি তৈরি হয়েছিল আমরা বিক্রিয়াটা দেখি, এর সাথে তৈরি হয়েছিল হচ্ছে ডি। তাহলে আমার এই যৌগটা কি, এই যৌগটা হচ্ছে আমাদের ডি, তাই না? এবং প্রশ্নের মধ্যে বলে দিছিল এ এবং ডি কি করবে, মনে আছে কিনা, ACD তিনজনই এই টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে। তাহলে এও কি একটা অ্যালডিহাইড পাইছি, ডিও একটা অ্যালডিহাইড পাইছি, তার মানে দুজনে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে, সিম্পল হিসাব। ওকে ডান। এখন কোয়েশ্চেনের বাকি পার্ট কি, আচ্ছা, উদ্দীপকের পি যৌগের সাথে কোন ধরনের স্টেরিও সমানতা প্রদর্শন করে, কে, বিক্রিয়া উৎপন্ন যৌগটি, পি যৌগটির সাথে হাইড্রোজেন ব্রোমাইডের হচ্ছে যৌগে উৎপন্ন যৌগটি কোন ধরনের স্টেরিও সমানতা প্রদর্শন করে। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা পি যৌগ কোনটা পাইছি জানো, পি যৌগ হচ্ছে এটা ছিল, তাই না, এটাই তো আমাদের পি, এটা ছিল হচ্ছে আমাদের পি। এটার সাথে আমার কি এখন, এটা হচ্ছে আমি আগে আইডেন্টিফাই করার জন্য এই বিক্রিয়াটা দেখানো আর কি। ওকে, কিন্তু আমাদের মেন উত্তরটা আসছে হচ্ছে এই জায়গার মধ্যে, মানে কোয়েশ্চেনের উপরে যদি আমি টু দ্য পয়েন্ট অ্যান্সার বলি সেটা হচ্ছে এই জায়গায়। তাহলে আমার এই পি যৌগের সাথে এবার আমি এটা যুক্ত করলাম, যুক্ত করলে কি হবে দেখো তো, সেম আগের মতো কথা না, মনে আছে কিনা, তেলে মাথায় তেল দেয়া,
তাহলে আমি তেলে মাথায় তেল দেওয়ার সিস্টেমটা কী হবে, আমরা দেখবো ডাবল বন্ড কোন জায়গায় আছে, এখানে আছে। তাহলে এখন আমাদের মার্কোনিকোভের নীতিটা কি, দ্বিবন্ধনযুক্ত যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, পজিটিভ চার্জটা বা হাইড্রোজেনটা সেটার মধ্যেই যাবে। তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন হচ্ছে এটা এবং এটা, কোন কার্বনে হাইড্রোজেন বেশি আছে, এটার মধ্যে হাইড্রোজেন বেশি আছে, তাহলে এখানের যে হাইড্রোজেনটা এটা এটার সাথেই যুক্ত হবে। তাহলে এটা দেখতে কেমন হবে, এটা এটার সাথে যুক্ত হয়, তাহলে ফার্স্টে এটা হয়ে যাবে CH2 থেকে CH3, ডাবল বন্ড যেটা ছিল এটা ভেঙে যাবে, CH হয়ে যাবে, CH হয়ে এখানে কি যুক্ত হবে, এখানে বাকি পার্টটা যুক্ত হবে, মানে ব্রোমাইডটা এখানে যুক্ত হচ্ছে CH তৈরি করে ফেললো। এরপর বাকি পার্টটা কি, বাকি পার্ট যেরকম আছে সেরকমই থেকে যাবে, CH2 CH2 CH3। ঠিক আছে, ডান, আমাদের বিক্রিয়া শেষ। বিক্রিয়া শেষ, কিন্তু কোয়েশ্চেন কিন্তু শেষ হয় নাই। কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন বলছে এবার যে এই পার্টটা যেটা আছে, যে উৎপাদটা, যে প্রধান উৎপাদটা পাওয়া যাবে বা যে উৎপাদটা পাওয়া যাবে, সে কোন ধরনের সমানুতা প্রদর্শন করবে। আমরা একটু কোয়েশ্চেনটা আবার একটু দেখে নিই। সে বলছে কোন ধরনের স্টেরিও সমানুতা, আরও সহজ করে দিছে যে কোন ধরনের স্টেরিও সমানুতা। আমরা জানি স্টেরিও সমানু আছে দুই ধরনের, একটা হচ্ছে জ্যামিতিক সমাণু, একটা হচ্ছে আলোক সমাণু। আমরা জ্যামিতিক সমাণুর শর্ত কি কি জানি, জ্যামিতিক সমাণুর শর্ত হচ্ছে 1 নম্বর শর্ত হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে। তাহলে আমরা দেখি তো এটা কি অ্যালকিন কিনা, এটা কি অ্যালকিন, এখানে ডাবল বন্ডই নাই। তাহলে ডাবল বন্ড যেহেতু নাই, সে জ্যামিতিক সমাণু হওয়ার আর কোনো সুযোগই নাই, 1 নম্বর কথা বাতিল। তাহলে জ্যামিতিক সমাণু বাতিল। এবার দেখবো আমরা আলোক সমাণুর শর্ত সে ফিল আপ করে কিনা। আলোক সমাণুর শর্ত কি, আলোক সমাণুর শর্ত হচ্ছে 1 নম্বর শর্ত হচ্ছে তাকে কি হইতে হবে, কাইরাল কার্বন তার থাকতে হবে। তাহলে এখানে কি কাইরাল কার্বন আছে না, দেখলি বোঝা যাচ্ছে সেই তার মধ্যে কি কাইরাল কার্বন আছে। মানে এটাকে আমি যদি আরেকটু সুন্দরভাবে লিখি তাহলে এটা দেখতে হচ্ছে এরকম হবে। এই যে এই কার্বনটাকে, এটাকে আমি হাইলাইট করলাম, এটার এক পাশে কি আছে, উপরের দিকে আমি হচ্ছে ব্রোমিন দিলাম, এই পাশে কি আছে CH3 দিলাম, নিচের দিকে কি আছে একটা হাইড্রোজেন আছে, আর বাকি এই পাশে হচ্ছে পুরোটা অ্যাড করে দিলাম CH2 CH2 CH3। ওকে, তো আমাদের আলোক সক্রিয় সমাণু তুমি দেখবো হচ্ছে 3টা শর্তের কথা বলা আছে। 1 নম্বর শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন মানে কি, যে কার্বনের 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকবে। আমরা যদি একটু দেখি, এই কার্বনের সাথে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে, তাহলে এটা কি একটা কাইরাল কার্বন হইলো, 1 নম্বর শর্ত ফিল আপ করলো। 2 নম্বর শর্ত হচ্ছে তাকে কি হইতে হবে, তাকে বলছে হচ্ছে যে দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। দর্পণ প্রতিবিম্ব জিনিসটা কি, আয়নার সামনে ধরলে ডান পাশ হয়ে যাবে বাম পাশ, বাম পাশ হয়ে যাবে ডান পাশ। তার মানে এটাকে আয়নার সামনে ধরলে তোমার এই পাশটা চলে আসবে এই পাশে, এই পাশটা চলে যাবে এই পাশে, ডান পাশ বাম পাশ চেঞ্জ হবে। আয়নাতে যেটা হয় আর কি, আমার ডান হাত হয়ে যায় বাম হাত, বাম হাত হয়ে যায় ডান হাত, কিন্তু উপর মাথা কিন্তু পা হয়ে যায় না, বা পা মাথা হয়ে যায় না। তার মানে ব্রোমিন যেখানে আছে সেখানেই থাকবে, হাইড্রোজেন যেখানে আছে সেখানেই থাকবে, শুধু চেঞ্জ হবে কি এই দুইজনের পজিশন। তাহলে দর্পণ প্রতিবিম্ব হইলো, 2টা শর্ত শেষ হয়ে গেল। 3 নম্বর শর্ত হচ্ছে কি, এরা কি করবে না, এরা একজনের উপর আরেকজন কি হবে না, উপরিপাতিত হবে না, মানে একজন আরেকজনের উপর বসবে না। তুমি যদি হচ্ছে এটাকে, এটা যেরকম ছিল এবং এটাকে আয়নার সামনে যেরকম ধরছো, দুটাকে যদি একটার উপর একটা বসাও, বসবে না। মানে অনেকটা এরকম হাতের মতো আর কি, আমার হাত এটাকে ডান হাতটা আয়নার সামনে ধরলে বাম হাতের মতো দেখা যায়, সাইড চেঞ্জ হয়। কিন্তু আমি যদি একটাকে আরেকটার উপর বসাইতে চাই, বসবে, এটার বুড়ো আঙুল এই পাশে চলে আসছে, এটার বুড়ো আঙুল এই পাশে চলে আসছে, তার মানে কি উপরিপাতিত হচ্ছে না, একটার উপর একটা বসতেছে না। তাহলে সবগুলো শর্ত যেহেতু এই জিনিসটা মেনটেন করতেছে, তাহলে এটা কোন ধরনের সমাণু দেখাবে, এটা সমাণু দেখাবে হচ্ছে আলোক সমানুতা। ঠিক আছে, আর জ্যামিতিক সমানুতা কেন দেখাবে না, সে প্রথম শর্তেই ফিল আপ করে নাই, তাহলে সে ওই সমানুতা প্রদর্শন করার কোনো সুযোগই তার নাই। ক্লিয়ার, বুঝছো কিনা একটা জানাও। এবং পরীক্ষার জন্য আবারও বলতেছি, জ্যামিতিক সমানুতা এবং আলোক সমানুতা পরীক্ষার জন্য হিউজ লেভেলের ইম্পর্টেন্ট। ওকে, তোমার পরীক্ষাতে দেখবো হচ্ছে কোনো না কোনো জায়গাতে এটা চলে আসছে, তো এই কারণে এই জিনিসটা একটু ভালো মতো পড়বা, জ্যামিতিক সমানুতার শর্ত এবং আলোক সমানুতার শর্ত। একটু পরে আমরা জ্যামিতিক সমানুতারও দেখাবো একটা কোয়েশ্চেনে। ওকে, এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করো। ওকে, এবার আসছে নেক্সট পার্ট, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে A, B এবং C যোগের সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করো। তাহলে নিউক্লিওফিলিক সংযোজন মানে এই দেখা হচ্ছে এবার সেম আগের মতো কথা। আগের কোশ্চেনগুলো আমরা পড়ছিলাম ইলেকট্রন আকর্ষী বিক্রিয়ক ছিল, মানে ইলেকট্রনের আকর্ষণে কেউ আসতেছিল। ওকে, আর এখন কি, এখন বলছে নিউক্লিওফিলিক, মানে আমরা এই যে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল দেখাইছিলাম, নিউক্লিওফিলিক মানে কি পজিটিভ চার্জের আকর্ষণে এবার কেউ আসবে। ওকে, আমি আবার একটু দেখাই, এই যে এটা ছিল হচ্ছে ইলেকট্রন, আর এটা ছিল হচ্ছে নিউক্লিয়াস মানে পজিটিভ। ইলেকট্রন আকর্ষণে যখন কেউ আসতেছিল তখন তাকে আমরা বলছিলাম ইলেকট্রোফিলিক বিক্রিয়া, আর যখন এখন নিউক্লিয়াস বা পজিটিভ চার্জের আকর্ষণে আসবে তখন সেটাকে বলছি আমরা নিউক্লিওফিলিক বিক্রিয়া। ওকে, আর এসে যেহেতু যুক্ত হচ্ছে তাহলে এই কারণে আমরা বলতেছি সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এখন বলছে
নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এ বি সি এর মধ্যে কে কম সক্রিয় বেশি সক্রিয় এটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমরা একটু সামনে আগাই। ওকে, তাহলে আমরা দ্বিতীয় বিক্রিয়াটা, আগের বিক্রিয়ার মধ্যে কিন্তু আমরা অলরেডি পাইছিলাম, এ আর ডি আইডেন্টিফাই করছে, এটা ছিল আমাদের এ, এটা ছিল আমাদের ডি, তাই না? এ আর ডি আইডেন্টিফাই হয়ে গেছে, কিন্তু আমার বি আর সি এখনো কিন্তু বের হয় নাই। তাহলে আমি আর আগে বি আর সিটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেম পরের বিক্রিয়াটা যেটা মানে কিউ সমানটা নিয়ে আমি আবার সেম ওজোনাইট তৈরি করলাম। ওজোনাইট তৈরি করে সেম আগের মতো ভেঙে দিলাম। কোন জায়গাতে ভাঙবে? যেখানে ডাবল বন্ড। এবার একটু খেয়াল করো, এখন বলতে পারো যে ভাই আগের বার তো ডাবল বন্ডটা 1 নম্বর কার্বনে দিয়েছিলেন, এখন আপনি 2 নম্বর কার্বনে কেন দিচ্ছেন? মানে 2 আর 3 এর মধ্যে কেন দিচ্ছেন, তাই না? এখন কি এটা কি 2 নম্বর কার্বনে 3 নম্বর কার্বনে পড়ছে? তাহলে তুমি সহজ মানে কাছের থেকে যেদিকে হিসাব হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তার মানে এটা পড়ছে এখন কি 2 নম্বর কার্বনে, তাই না? কেন 2 নম্বর কার্বনে দিলাম? এটার কারণ হচ্ছে তুমি আবার এবার উদ্দীপকটা পড়ো। উদ্দীপকের মধ্যে বলছে কি বি হচ্ছে টলারেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে না। তার মানে বি হচ্ছে আমাদের কি কিটোন, তাই না? তাহলে আমাদের কিটোন তৈরি করতে হবে এখন। আর কিটোন তৈরি করতে হলে কি হবে? কিটোন তৈরি করতে হলে আমার কিটোনের সংকেত কি? কিটোনের সংকেত হচ্ছে আমার 2টা অ্যালকাইল মূলক লাগবে, CH3ও লাগবে। আমার সবচেয়ে কমন কিটোন যেটা CH3, দেখবো হচ্ছে CO আবার কি CH3, ঠিক আছে? তাহলে আমার এখানে একটা CH3 লাগতেছে, এখানে একটা CH3 লাগতেছে, এদিকে একটা কার্বন লাগতেছে। তাহলে আমার এক পাশে কার্বন লাগবে কয়টা? 3টা। তাহলে এখানে C5 দেওয়া আছে। তাহলে কার্বন কয়টা আছে? টোটাল 5টা কার্বন আছে। আমার এক পাশেই কার্বন লাগবে 5টা, সরি এক পাশে কার্বন লাগবে 3টা। তাহলে অপর পাশে কার্বন লাগবে কয়টা? 2টা। 5টাকে ভাঙলে তো এরকমই হবে, এক পাশে 3 আর এক পাশে 2। আর কিটোন তৈরি করতে গেলে আমার এক পাশে কার্বন লাগতেছে 3টা। তাহলে 3 আর 2 এই ভাগে ভাঙতে হচ্ছে আমাকে। তার মানে আমাকে ডাবল বন্ডটা কোন পজিশনে দিতে হবে? আমার 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনের মাঝখানে দিতে হবে। ক্লিয়ার? বুঝছো? আমি এই কন্ডিশন অনুসারে যাওয়ার জন্য আমাকে ডাবল বন্ডটা এই পজিশনে দিতে হচ্ছে। তাহলে আমি এবার কন্ডিশন অনুসারে আগাই। তাহলে আমি কি করলাম? কন্ডিশনটা মেনটেন করার জন্য আমি দিব C2 এবং C3, এটার মাঝখানে আমি ডাবল বন্ডটা দিলাম। তার মানে এই পজিশন এখন কি ভাঙলে এই যে দেখো এই দিকে 3টা কার্বন আছে, এইদিকে কি 2টা কার্বন আছে। ওকে, তাহলে এইদিকে একটা কিটোন তৈরি হবে, এদিকে একটা অ্যালডিহাইড তৈরি হবে। ওকে, এবং এই কিটোনটা কি হবে? এই কিটোনটা হচ্ছে আমাদের বি, যেটা কি করবে না? টলারেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করবে না। ওকে, আমরা এবার বিক্রিয়াটা কমপ্লিট করি। এটার সাথে O3 দিলাম, দিলে এই যে এই পজিশনে যুক্ত হলে তখন কি হবে? আগের মতোই ভাঙবে। এই পজিশনে একটা ভাঙবে, এই পজিশনে একটা ভাঙবে, এটা আলাদাভাবে চলে যাবে। ওকে, তাহলে এই পজিশনে ভাঙলে এটা দেখতে কি হচ্ছে? এটা দেখতে এরকম, এই দেখো CH3 CO, এই যে CH3 CO CH3, এটা আর কি। ওকে, আবার এটা কি CH3 CHO। তাহলে আমার কোনটা বি হবে? যেটা কিটোন, এটা কিটোন তৈরি হয়েছে, তাহলে এটা আমাদের বি। আর এটা কি একটা অ্যালডিহাইড তৈরি হয়েছে, তাহলে এটা আমাদের কি সি। ওকে, ডান। তাহলে আমরা সবগুলো কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি। ABCD 4টায় আমাদের আইডেন্টিফাই হয়ে গেল। আমাদের ABCD এরকম। এ ছিল আমাদের মিথানেল, বি ছিল কিটোন, সি গেল এটাও একটা অ্যালডিহাইড, ডি একটা অ্যালডিহাইড গেল। এখন বলছে কি? এখন কার মধ্যে কম্পারিজন করতে বলছে? আমি একটু দেখি, আবার কোশ্চেনটা একটু দেখে নিই, কোশ্চেনটাই ভুলে যাই বারবার। বলছে ABC এই 3টার মধ্যে কম্পারিজন করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ABC এই 3টার মধ্যে আমাদের কম্পারিজন করতে হবে। এখন তোমাদের একটা মজার কথা বলি, সেটা আমরা যখন কার্বনিল মূলকটা দেখব, কার্বনিল মূলক দেখতে এরকম CO মূলক, তাই না? CO মূলক। এবং এই CO মূলকের ক্ষেত্রে আমরা জানি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি বেশি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, তখন কি করবে? বন্ধনের ইলেকট্রন স্বাভাবিকভাবে অক্সিজেন নিজের দিকে টেনে নেবে। তো নিজের দিকে টেনে নিলে কি হবে? অক্সিজেনটা হয়ে যাবে আংশিক মাইনাস, কার্বনটা হয়ে যাবে প্লাস। ওকে, ডান। এখন তার মানে বুঝতে পারতেছো, এরকম যদি হয়, এখন বাইরে থেকে একজন এক্স নামের কেউ একজন যুক্ত হতে চাচ্ছে। কোন জায়গায় যুক্ত হবে? একটু আগে বলে দিছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। তার মানে নিউক্লিয়াসের আকর্ষণে সে আসতেছে। নিউক্লিয়াস কোন জায়গাতে আছে? এই জায়গাতে আছে, মানে পজিটিভ চার্জ এই জায়গাতে আছে। তাহলে সে এই জায়গাতে যুক্ত হতে চাইবে, তাই না? নিউক্লিওফিলিক আকর্ষণ মানে কি? নিউক্লিয়াসের আকর্ষণে আসতেছে বা পজিটিভ চার্জের আকর্ষণে আসতেছে। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো তো, যদি এই জায়গাতে যদি পজিটিভ চার্জ যত বেশি থাকবে, সে তত বেশি আকর্ষিত হবে, তত দ্রুত আসবে এখানে। তার মানে সে তত বেশি শক্তিশালী হবে। যদি কোনো কারণে তার মধ্যে পজিটিভ চার্জ নাই থাকে,
তখন কি সে কি এটার প্রতি আর আকর্ষণ ফিল করবে? সে কোনো আকর্ষণই ফিল করবে না, সেই দিকে আসতেই চাইবে না। তখন কি হবে না? সে তত বেশি সক্রিয় হবে না। ক্লিয়ার? ওকে, আমরা একটু এক্সাম্পল আকারে যাই, মানে এগুলো ইউজ করি, তাহলে ব্যাপারটা বুঝবা। তাহলে হচ্ছে এবার আমি এ নাম্বারটা লিখি। এ নাম্বারটা দেখতে হবে হচ্ছে এরকম, আমি জাস্ট স্ট্রাকচার আকারে দেখাই, তাহলে বুঝবা। HCHO, এটা হচ্ছে আমাদের কি এ গেল, এরপর হচ্ছে বি কি CH3COCH3, CO দিলাম, এরপর হচ্ছে দিলাম CH3, এরপর দিলাম আবার CH3, এরপর কি সিটা কীরকম CH3CHO, তাই না? এটা দেখতে হচ্ছে এরকম, আমি স্ট্রাকচার আকারে দিতেছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে ডান, এটা ছিল হচ্ছে আমাদের বি, এটা ছিল হচ্ছে আমাদের সি। ওকে, এইবার তাহলে খেয়াল করি, আমরা আগের মতোই এই জিনিসটা আমরা খেয়াল করব যে কোন জায়গাতে তার পজিটিভ চার্জটা বেশি আছে। যে জায়গাতে পজিটিভ চার্জ বেশি থাকবে সেই জায়গাতে কেউ কি নিউক্লিওফিলিক আকর্ষণটা কী হবে? বেশি হবে। আমরা দেখি এই পজিশনে আমরা দেখলাম সেম আগের মতোই, বন্ধন ইলেকট্রন এই নিজের দিকে নিয়ে গেল, এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল কি প্লাস। ওকে, এটার প্লাস চার্জটা কি দেখো তো, বাইরে থেকে কেউ কি কমাইতে পারতেছে? এখানে যুক্ত আছে হাইড্রোজেন, এখানে যুক্ত আছে হাইড্রোজেন, এরা কি এর প্লাস চার্জ কমাবে? না, এটা যেরকম আছে এরকমই থাকবে। ওকে গেল, এরপর আমরা সি নাম্বারটা দেখব। সি এর ক্ষেত্রে দেখি সেম প্রথম পার্টটা তো আগের মতোই, মূলকের কার্যক্রম আগের মতোই। এ কী করলো? ইলেকট্রন নিজের দিকে টেনে নিল, এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল প্লাস। এ যেরকম আছে এরকমই থাকবে, এর কোনো ইফেক্ট এই জায়গাতে নাই, কারণ হাইড্রোজেন কী করবে না, প্রোটন মানে ইলেকট্রন দানও করবে না, গ্রহণও করবে না, এর মতো থাকলো। কিন্তু ঝামেলাটা বাঁধাবে অ্যালকাইল মূলকটা CH3। আমরা কি জানি অ্যালকাইল মূলক কী করে? ইলেকট্রন দান করে, ইলেকট্রন দাতা গ্রুপ। সে কী করলো? সে এখানে বসে থেকে এখানে ইলেকট্রন দিতে থাকবে, ইলেকট্রন দান করবে, সে ইলেকট্রন দান করলো। তো ইলেকট্রন যদি এই জায়গাতে চলে আসে, মানে কি নেগেটিভ চার্জ, আর এখানে অলরেডি তৈরি হয়েছিল পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে কি এই জায়গার মধ্যে কি পজিটিভ চার্জটা কী হয়ে যাবে? নাই হয়ে যাবে। বুঝছো? তার পজিটিভ চার্জটা সে আর ধরে রাখতে পারবে না। তার মানে কি, তার পজিটিভ চার্জ যদি এখন নাই থাকে, পজিটিভ চার্জই যদি না থাকে, তাহলে এখানে এই পজিটিভ চার্জের আকর্ষণে যে কেউ আসতে চাইছিল, সে কি আসতে চাইবে? সে তখন কি, সে আর তখন আসতে চাইবে না। তার মানে তার সক্রিয়তা কী হয়ে যাবে? কমে যাবে। ওকে গেল, এখন হচ্ছে এই পজিশনে। এখন এইটার মধ্যে দেখো তো, এটার মধ্যে আগের কাহিনী সেম। এখানে কি এটা মাইনাস হইলো, এটা প্লাস, ওই যে এরকমভাবে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে, এটা মাইনাস, এটা প্লাস হয়েছে। এখন এই জায়গাতে একটা অ্যালকাইলমূলক থাকার কারণেই তার পজিটিভ চার্জ নাই হয়ে গেছিলো, কিন্তু এই জায়গাতে তো হচ্ছে আরও বেশি। এই জায়গাতে অ্যালকাইলমূলক কয়টা আছে? দুইটা যুক্ত আছে, তাহলে তার পজিটিভ চার্জ নাই হয়ে উল্টা তার কমে যাবে। ব্যাপারটা এরকম না? মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, তাহলে তার পজিটিভ চার্জ আরও কমে যাবে, তাহলে এই সক্রিয়তা কি আরও কম। বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু এটাকে আমরা বইয়ের ভাষাতে বলি হচ্ছে স্টেরিক বাধা, যে আমাদের এ নাম্বার অপশন যেটা আছে এটাতে কোনো স্টেরিক বাধা নাই। সি নাম্বার যেটা আছে এটাতে স্টেরিক বাধা আছে, যেহেতু একটা অ্যালকাইলমূলক অল্প স্টেরিক বাধা, তার মানে এর সক্রিয়তা অল্প কমবে। আর এখানে যেহেতু অ্যালকাইলমূলক দুইটা যুক্ত কিটোনের মধ্যে, তাহলে এর সক্রিয়তা অনেক বেশি কমে যাবে। ওকে, তাহলে সক্রিয়তার যদি আমি ক্রম করতে চাই, সবচেয়ে বেশি সক্রিয় কোনটা? সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে এ, এরপরে কোনটা? এরপর হচ্ছে সি, তারপরে সবচেয়ে কম হচ্ছে বি। দেখো তো বুঝছো কিনা? তার মানে এটা আসলে কিন্তু অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা, আবার নিউক্লিওফিলিক যে হচ্ছে আকর্ষণে কেউ আসতেছিল সেটারও সক্রিয়তা। তাহলে এই জিনিসগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বুঝছো কিনা একটু জানাও, না বুঝলে আবার কী করবা, একটু পেছনে টেনে নিয়ে একটু খেয়াল করবা ভালো মতে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে যেহেতু কার্বনের পজিটিভ চার্জ তৈরি হইতেছিল, এই পজিটিভ চার্জের উপরে ভিত্তি করে এই বিক্রিয়াগুলো হচ্ছে। পজিটিভ চার্জ যেখানে বেশি ধরে রাখতে পারতেছে সে বেশি সক্রিয়, কেউ যদি ধরে রাখতে না পারে সেটা কী হয়ে যাবে? তার সক্রিয়তা কমে যাবে। আর এটাকে বইয়ের ভাষাতে আমরা বলতেছি যে স্টেরিক বাধা, যেখানে স্টেরিক বাধা কম সেটা কি, সেটা বেশি সক্রিয়, স্টেরিক বাধা বেশি হয়ে গেলে সেটা হয়ে যাবে কম সক্রিয়। একটু বুঝছো কিনা আমাকে জানাই, কমেন্ট সেকশনে জানালেই চলবে। ওকে আচ্ছা, আমরা তাহলে এই কোশ্চেনটা মনে অলরেডি দেখে ফেললাম। আশা করি জিনিসটা বুঝতে পারার কথা, একটু খেয়াল করে পড়লে আসলে বুঝতে পারবা। তো আমাদের গ নাম্বারটাও শেষ, আমাদের ঘ নাম্বারটাও শেষ। আমরা এবার সামনে আগাই। সামনে আগাবো কি, সামনে আমরা আরেকটা কোশ্চেন দেখব। আমরা কি বেশি ফাস্ট আগাচ্ছি? আচ্ছা, বেশি ফাস্ট আগানোর কথা না, যেহেতু ওয়ান শট ক্লাস আসলে এরকমই হওয়ার কথা। তুমি একটু ধীরে সুস্থে দেখবা আর কি, তোমার যে জায়গাতে সমস্যা একটু স্লো আগাবা, যে জায়গাতে তুমি মনে করবা যে হচ্ছে পারি আমি, সে জায়গাতে কী করো, সে জায়গাতে একটু ফাস্ট আগাবা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে আচ্ছা, আমরা দেখো এখানে আবার এরকম দেখা আছে বেঞ্জিন আবার চলে আসছে। বেঞ্জিনের সাথে কী আছে? নাইট্রেশন বিক্রিয়া দিচ্ছে। নাইট্রেশন বিক্রিয়া দেওয়া মানে বুঝতে পারছো যে এখানে কী হবে, নাইট্রোমূলক যুক্ত হয়ে যাবে। তো নাইট্রোমূলক যুক্ত হওয়ার পরে বি তৈরি হলো, মানে বি তৈরি হওয়া মানে হচ্ছে নাইট্রোবেঞ্জিন তৈরি হওয়া। এটার সাথে আবার হচ্ছে আমরা আরেকটা বিক্রিয়া দিলাম, তখন হচ্ছে সি তৈরি হয়েছে। ওকে, তো এখানে কি বলছে,
সি যৌগের নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন? আচ্ছা, ভালো কথা। কি বলছে? সি যৌগের নাইট্রেশনে। ওকে, তাহলে এখন যে কাহিনীটা হবে, আমাদের ফার্স্ট যে বিক্রিয়াটা, এটা কোন জায়গায় চলে আসলাম আমরা? আচ্ছা, আগে পরের অন্য কোশ্চেনে চলে গেছি। এখানে আমরা বিক্রিয়াটা একটু দেখি। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের এটা কি আছে? বেনজিন আছে। আমরা বেনজিন নিলাম, বেনজিন নেওয়ার পরে এটাকে নাইট্রেশন করলাম আমরা, ঠিক আছে? নাইট্রেশন মানে কি? আমরা হচ্ছে HNO2 অ্যাড করলাম। HNO2 অ্যাড করলে কি হবে? এখান থেকে হচ্ছে নাইট্রোমূলকটা যেটা আছে এটার সাথে যুক্ত হয়ে যাবে। তখন এটা দেখা যাবে হচ্ছে দেখতে এরকম হবে, NO2। ওকে, NO2 হইল। এখন NO2 যে হইল, এটা কি হয়ে গেল? এটা হচ্ছে আমরা জানি মেটা নির্দেশক, মেটা নির্দেশক, তাই না? মেটা নির্দেশক। এখন এটার সাথে যদি হচ্ছে যে আমি কি করলাম? অন্য কাউকে যুক্ত করলাম। অন্য কাউকে, কাকে? আমি যে কোনো কিছু একটা যদি যুক্ত করি, তখন কে কোন জায়গাতে যুক্ত হবে? আমাদের মেটা পজিশনে যুক্ত হবে, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে এইটার কোনো বিক্রিয়া চাই নাই, এটা থেকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বলছে। এটা থেকে আমি আবার, এটা হচ্ছে আমাদের কি বি তৈরি হয়েছিল, এটা থেকে আমি আবার সামনে গেলাম। সামনে কি হচ্ছে? আমি HCl যুক্ত করলাম, মানে হচ্ছে একটা হাইড্রোজেন যুক্ত করতে চাইতেছি আর কি আমি। ওকে, তার জন্য যদি আমি এখানে যুক্ত করি, তখন সেটা কি হয়ে যাবে? তখন এখানে হচ্ছে NH2 মানে হচ্ছে অ্যানিলিন তৈরি হয়ে যাবে। ওকে, এটার সাথে এরকম দিলে এটা এখানের যে অক্সিজেনটা আছে সেটা সরে যাবে, এখান থেকে হাইড্রোজেনগুলোকে এখানে বসে যাবে। তখন এটা হবে কি? NH2। মানে এটা হচ্ছে আমাদের মেইন যৌগ, যেটা হচ্ছে আমাদের কি? অ্যানিলিন, তাই না? এখন ঝামেলাটা হচ্ছে এই অ্যানিলিন নিয়েই। অ্যানিলিনটা দেখতে বোঝা যাচ্ছে এই যে NH2, আমরা শুরুর দিকেই বলছিলাম, মনে আছে কিনা তোমাদের? যে যদি কোনো ডাবল বন্ড থাকে তাহলে সেটা হবে হচ্ছে মেটা নির্দেশক, মানে পাই বন্ধন থাকলে সেটা হবে মেটা নির্দেশক। কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে NH2 এটার মধ্যে কোনো পাই বন্ধন নাই বা ডাবল বন্ড নাই, মানে এটা দেখতে হচ্ছে এরকম। এটা যদি হচ্ছে বেনজিন হয়, তারপর হচ্ছে এটা যদি নাইট্রোজেন হয়, এদিকে একটা হাইড্রোজেন দিলাম, এদিকে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে দেখো তো এখানে কোনো ডাবল বন্ড আছে? এখানে কোনো ডাবল বন্ড নাই, মানে পাই বন্ধন নাই। তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা কোন ধরনের নির্দেশক? এটা হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। ওকে, অর্থপ্যারা নির্দেশক। কিন্তু ঝামেলাটা কি জানো? ঝামেলাটা হচ্ছে এই অর্থপ্যারা নির্দেশককে তুমি যদি কি করো? তুমি যদি নাইট্রেশন করো, মানে এটার সাথে তুমি যদি এখন আবার নাইট্রোমূলক যুক্ত করতে চাও, ওকে, তখন কি হবে জানো? বলতেছে অর্থপ্যারা অবস্থানে যুক্ত না হয়ে, মানে অর্থপ্যারা অবস্থানে সে যুক্ত হয় না। তাহলে কোন পজিশনে যুক্ত হয়? সে যুক্ত হয় কোন পজিশনে? সে যুক্ত হয়ে যায় মেটা পজিশনে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা তো নিয়ম বহির্ভূত হয়ে গেল। এটা কেন হয় সেটাই জানতে চাইছে, আমরা একটু দেখি। তাহলে আমাদের কি ছিল এখানে? আমাদের ছিল হচ্ছে অ্যানিলিন, আমাদের অ্যানিলিন। অ্যানিলিন কি? NH2। ওকে, NH2 আমরা দিলাম, ঠিক আছে তো না? ওকে, সি যৌগের নাইট্রেশন প্রতিস্থাপন হচ্ছে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, NH2 এটার সাথে যখন হচ্ছে আমি নাইট্রেশন দিব, নাইট্রেশন মানে কি? আবার সেম HNO2 যুক্ত করতে চাচ্ছি। HNO2 যুক্ত করলে কি? নাইট্রোমূলকটা যুক্ত হবে এটার সাথে গিয়ে, তাই না? নাইট্রেশন। এখন কথা হচ্ছে সে নর্মালি কোন জায়গাতে যুক্ত হওয়ার কথা? নর্মালিতে যুক্ত হওয়ার কথা হচ্ছে এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন, এই জায়গাতে যুক্ত হওয়ার কথা, কিন্তু সে যুক্ত হয়ে যায় এই পজিশনে। কেন? এটার কারণটা আমরা এখন দেখব। এখানে এই যে নাইট্রো যেটা আছে, নাইট্রাস অ্যাসিড যেটা আছে, এটা যখন ভাঙবে, ভাঙার ফলে এখানে দেখো হচ্ছে একটা হাইড্রোজেন আছে যেটা হচ্ছে H+ প্রোটন হিসেবে আলাদা হয়ে যাচ্ছে। এটা আলাদা হয়েই ফার্স্টে এটার সাথে যুক্ত হয়ে যায়, NH2 এর সাথে যুক্ত হয়ে যায়। তখন এটা কেমন হয়ে যাবে? তখন NH2টা দেখতে কেমন হবে? দেখো তো, এটা কি বেঞ্জিন আঁকলাম। আচ্ছা, তখন এটা দেখতে হচ্ছে এরকম হয়ে যাবে। দেখো তো, ফার্স্ট স্টেপ, মানে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, পুরোটা একবার দেখাচ্ছি না। এটা এরকম ছিল, NH2 এর সাথে এই যে এখানের যে হাইড্রোজেনটা যেটা হচ্ছে H+ হিসেবে আলাদা হয়ে গেছে, এটা তখন কি হয়ে যাবে? NH2 এর সাথে এটা যদি যুক্ত হয়ে যায় কি হয়ে যাবে? NH3। কিন্তু NH3 তো আর শুধু না, এটা যে প্লাস চার্জ সেটা তো এখানে আসছে, NH3+ হয়ে যাবে সে। ওকে, এখন তুমি একটু খেয়াল করো, এতক্ষণ যেটা করতেছিল NH2 যখন সে এরকম ছিল, NH2 মানে নাইট্রোজেন আছে, তারপর এদিকে হাইড্রোজেন আছে, এইদিকে হাইড্রোজেন আছে। ওকে, এই পজিশনে যখন ছিল, আমরা কিন্তু শুরুর দিকে আরও একটা নীতি বলছিলাম বা রুলস বলছিলাম যে কি,
যে পায়ে বন্ধন থাকলে আমরা বলছি মেটার নির্দেশক। আবার এটাও বলছি যে তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, যেদিকে বেশি সেদিকে সে ইলেকট্রন নিজে টেনে নিয়ে আসবে। তাহলে আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে অবশ্যই জানি যে হচ্ছে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে সে বন্ধন ইলেকট্রন নাইট্রোজেনের দিকে নিয়ে আসবে। নাইট্রোজেন নিয়ে কিন্তু ইলেকট্রন নিয়ে বসে থাকার সুযোগ নাই, সেই ইলেকট্রনটা কী করবে, সে বেঞ্জিন চক্রের দিকে পাস করে দিবে। বেঞ্জিন চক্রের দিকে যখন পাস করবে, এই বেঞ্জিন চক্রের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। এই পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। এই পজিশনগুলোতে যেহেতু ইলেকট্রন বেড়ে যাচ্ছে, কোন পজিশন এগুলা, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন। এই কারণে আমরা NH2 মূলকটাকে আমরা বলতেছিলাম অর্থ প্যারা নির্দেশক। কিন্তু যখনই এরকম হয়ে গেল অবস্থা, এরকম হয়ে যাওয়া মানে কি, তুমি চিন্তা করে দেখো এই পাশে একটা পজিটিভ চার্জ চলে আসছে। ওকে, এখন পজিটিভ চার্জ যখন চলে আসছে, এই যে NH3+, তাহলে পজিটিভ চার্জ মানে কি, তার কি ইলেকট্রন ঘাটতি আছে, সে থালা পেতে বসে আছে যে ভাই আমার হচ্ছে কি দেন, ইলেকট্রন দেন। তাহলে তখন কি করবে, তখন চক্র থেকে ইলেকট্রন কি বাইরের দিকে চলে যাবে না, কারণ কি তার ঘাটতি পূরণ করার জন্য সে চলে যাবে। তো চক্র থেকে যদি বাইরের দিকে ইলেকট্রন চলে যায়, তখন কি চক্রের মধ্যে ইলেকট্রন ঘাটতি তৈরি হবে। কোন পজিশনে ঘাটতি তৈরি হবে, এই যে পজিশনগুলো ইলেকট্রনগুলো বেড়ে গেছিলো, সেই পজিশনগুলোতে এখন কী হয়ে যাবে, ইলেকট্রন ঘাটতি তৈরি হবে। তাহলে আমার এই পজিশনে ইলেকট্রন ঘাটতি তৈরি হবে, এই পজিশনে ইলেকট্রন ঘাটতি তৈরি হবে, এই পজিশনে ইলেকট্রন ঘাটতি তৈরি হবে। তাহলে এই পজিশনগুলোতে যদি ইলেকট্রন ঘাটতি তৈরি হয়, তাহলে আপেক্ষিকভাবে বা তুলনামূলকভাবে ইলেকট্রন বেশি আছে কোন জায়গায়, ইলেকট্রন বেশি আছে এই পজিশনে, ইলেকট্রন বেশি আছে এই পজিশনে। আর এই পজিশনগুলো কি, এই পজিশনগুলো হচ্ছে মেটা পজিশন। বুঝছো ব্যাপারটা? তাহলে এখন যদি এই পজিশনে যদি বাইরে থেকে কেউ যুক্ত হইতে চায়, সে কোন পজিশনে যুক্ত হবে, অবভিয়াসলি মেটা পজিশনে যুক্ত হবে। বুঝছো ব্যাপারটা? তাহলে এই জায়গাতেই কি হয়েছে, কাহিনী উল্টে গেছে। যুক্ত হওয়ার কথা ছিল অর্থ প্যারা পজিশনে, NH2 যখন ছিল তখন যুক্ত হওয়ার কথা ছিল এই পজিশনে, যুক্ত হওয়ার কথা ছিল এই পজিশনে, যুক্ত হওয়ার কথা ছিল এই পজিশনে। কিন্তু ঝামেলাটা কে বাধাইছে, আমি তো করতে চাইছি নাইট্রেশন। নাইট্রেশন করার সময় এখানের যে হাইড্রোজেন যে আয়নটা যে হচ্ছে, এটা যখন NH2-র সাথে মিলে গিয়ে কী তৈরি করছে, অ্যানিলিনিয়াম যে হচ্ছে আয়ন তৈরি করছে, তখনই ঝামেলাটা বাধাইছে। ঝামেলাটা বাধাইছে কি, সে তখন মেটা নির্দেশক হিসেবে কাজ করা শুরু করে দিছে। এবং তখন যখন বাইরে থেকে কেউ যুক্ত হতে চাচ্ছে, সে আর অর্থপ্যারা পজিশনে যাওয়ার কোনো সুযোগ নাই, সে চলে আসতেছে মেটা পজিশনে। বুঝছো জিনিসটা? তাহলে এখানের এই মাঝখানের স্টেপটা হচ্ছে গ্যাঞ্জামের স্টেপ, মানে এই পুরো গ্যাঞ্জামটা মানে হচ্ছে পুরো কাহিনীটা উল্টাই দিছে। হওয়ার কথা ছিল একরকম, কিন্তু মাঝখানে একটা মধ্যবর্তী অবস্থা তৈরি করে সে কাহিনীটারে পাল্টাই দিছে। ক্লিয়ার? তাহলে এই কারণেই কি বলছে, সে সি যোগের নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না, কিন্তু সে ছিল কিন্তু আসলে অর্থপ্যারার নির্দেশক, কিন্তু অর্থপ্যারার নির্দেশকে যুক্ত হইতে পারে না। কারণ কি, কারণ মাঝখানে এটা তৈরি হয়েছে। মাঝখানে এটা তৈরি হওয়ার কারণে, আমি কি ঠিকঠাক লিখছি তো? হ্যাঁ, যুক্ত হওয়ার কারণে সে কি করবে না, সে আর এটা তৈরি করতে পারবে না। ওকে, আচ্ছা। এরপর আস হচ্ছে উদ্দীপকের ABC যোগের কি হচ্ছে, আচ্ছা সেম আগের কথা আবারও চলে আসছে। দেখো খেয়াল করো, ABC যোগ তিনটার মধ্যে বলছে এবার কম্পারিজন হচ্ছে কে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে সক্রিয়তার ক্রম। তাহলে এ কোনটা, এ ছিল হচ্ছে বেনজিন। ওকে, এ ছিল হচ্ছে বেনজিন। বি কি ছিল, বি নাইট্রেশন মানে হচ্ছে নাইট্রোবেনজিন, তাই না? নাইট্রেশনের মাধ্যমে কি তৈরি হবে, নাইট্রোবেনজিন তৈরি হলো। আর সি কি, সি একটু আগে আমরা পাইছি হচ্ছে অ্যানিলিন। ওকে, অ্যানিলিন মানে আগেরগুলাই এখন আবার রিপিট হয়েছে। আমরা আগে বলছি এই জিনিসগুলো কিন্তু বারবার রিপিট হয়। তাহলে এখন বলছে তিনটার মধ্যে কোনটার মধ্যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী মানে ইলেকট্রনের আকর্ষণে আসবে, তার মানে বুঝতে পারছো আমাকে কি আইডেন্টিফাই করতে হবে, কোন জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। ওকে, তাহলে আমরা যদি দেখি এই পজিশনে স্বাভাবিকভাবেই ইলেকট্রনের ঘনত্ব কম বেশি হয় না, যেরকম আছে সেরকমই থাকে, তার মানে এটাকে আমি ধরতে পারি মধ্যবর্তী অবস্থা। এরপরে এই পজিশনে কি হয়, এই পজিশনে উল্টো হচ্ছে ইলেকট্রন ঘাটতি তৈরি হয়, তাই না? ইলেকট্রন ঘাটতি তৈরি হয়, তাহলে ইলেকট্রন ঘাটতি তৈরি হলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে মেটা পজিশন, তার মানে এটা হবে কম সক্রিয়। আর এটার যে পজিশন অবস্থা, এটার মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, এই পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, যেটা আমরা শুরুর দিকে কিন্তু দেখা আসছি। কারণ এখানে আর বিস্তারিত দেখাচ্ছি না, তুমি জানো যে এই পজিশনে কী হবে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, তার মানে সবচেয়ে সক্রিয় কী হবে, এটা হবে। এরপরে কোনটা হবে, এটা মধ্যবর্তী অবস্থা হবে, আর এটা হবে কি সবচেয়ে দুর্বল ইলেকট্রন আকর্ষণের ক্ষেত্রে, কারণ এটার মধ্যে কি ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছিল, উল্টা আরও তিনটা পজিশনে ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছিল। এটা কি হয়েছিল, তিনটা পজিশনে ইলেকট্রন বেড়ে গেছিলো, আর এটা নর্মাল অবস্থায় আছে। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারবা, এবং এটার জন্য তুমি আগের যে অনুরণনগুলো এটা দেখলে এনাফ, নতুনভাবে আলাদাভাবে কিছু দেখার দরকার নাই। ক্লিয়ার? ওকে,
ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে যাই। কতক্ষণ হইলো ক্লাস? আচ্ছা, যতক্ষণ হয় আমরা আরেকটু দেখি, তাই না? বেশি বিরক্ত লাগতেছে? আচ্ছা, আর দু একটা টাইপ আমরা দেখি, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে, আর কয়েকটা টাইপ ক্লিয়ার হবে আর কি। ওকে, আমরা একটু দেখি সেটা কি। এখানে দেওয়া আছে, দেখো হচ্ছে একটা যৌগ দেওয়া আছে CnH2n-2, তার নাম শুনে বুঝতে পারতেছো যে হচ্ছে CnH2n-2 যেহেতু দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যালকাইন, তাই না? অ্যালকাইন কয় কার্বনের অ্যালকাইন? 3 কার্বনের একটা অ্যালকাইন। ওকে, এটা দিয়ে হচ্ছে আমরা কি করলাম, নিকেল প্লাটিনামের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম, সাথে হাইড্রোজেন দিলাম। তার মানে বুঝতে পারছি এটার সাথে আমি কি করলাম, হাইড্রোজেন যুক্ত করে দিলাম। অ্যালকাইনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করে দিই তখন বি তৈরি হইলো, তাহলে বিটা কি? বি হচ্ছে আমাদের এক ধরনের একটা অ্যালকিন হবে, তাই না? অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি অল্প পরিমাণে হাইড্রোজেন যুক্ত করছে, তাহলে সেটা কি হবে? একটা অ্যালকিন হবে। এরপরে অ্যালকিনের সাথে আবার এই ওজনের বিক্রিয়া দেওয়া, সেম একটু আগে আমরা যেটা দেখে আসছি, ওজন অ্যাড করলাম, তারপরে জিঙ্কের গুঁড়ার পানি মিশ্রণ করলাম, তখন কি হয়েছে? CR2 তৈরি হয়েছে। তাহলে অ্যালকিনের সাথে CR2 তৈরি হলে এরকম আলাদা আলাদা যৌগ তৈরি হলো। আমরা এবারে সামনে আগাই। উদ্দীপকের এ যৌগের অম্লধর্মিতা সমীকরণ সহ ব্যাখ্যা করো। এ যৌগ কোনটা? এ যৌগ আমরা একটু আগে বলছি, এটা হচ্ছে একটা অ্যালকাইন। আর আমরা কি জানি? অ্যালকাইন 1 অম্লধর্মিতা প্রদর্শন করে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে আমরা এই বিক্রিয়াতে, এটা আসলে খুব বেশি কথা বলার দরকার নাই, এটা জাস্ট বিক্রিয়াটা একটু দেখে রাখো তাহলে এনাফ। আমরা জানি হচ্ছে এটা কি? একটা অ্যালকাইন 1। তো অ্যালকাইন 1 যদি হয়, এখানে যে কার্বন কার্বন আছে এটা কি হবে? এটা হচ্ছে sp সংকরিত। তো sp সংকরিত হওয়ার কারণে এই বন্ধনটা কি হয়? শক্তিশালী হয়। তো কার্বন কার্বন বন্ধনটা শক্তিশালী হওয়ার কারণে এরা নিজেরা কাছাকাছি চলে আসে। এতে করে কার্বন হাইড্রোজেনের যে হচ্ছে এই হাইড্রোজেনটা আছে সেটা সহজে কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। তো এই হাইড্রোজেনটা যেহেতু সহজে মুক্ত হয়ে যায়, তার মানে কি? এটা কোন ধরনের ধর্ম দেখাবে? অম্লধর্মিতা দেখাবে বা অ্যাসিডিক ক্যারেক্টারিস্টিক দেখাবে। ঠিক আছে, এটা তোমরা বইয়ের মধ্যে অনেকবার পড়ছো, এটা জাস্ট একটু দেখে রাখবা। মানে আমরা আগেই বলছি শনাক্তকারী বিক্রিয়াগুলো তোমার বই থেকে ভালো মতো দেখে রাখতে হবে। আমাদের মেন ঝামেলাটা হচ্ছে পরের কোয়েশ্চেনটা নিয়ে। পরের কোয়েশ্চেনের মধ্যে কি বলছে? উদ্দীপকের COD যৌগের মধ্যে একটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করলেও অপরটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে। আচ্ছা, তাহলে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে C এবং D। আচ্ছা, এখানে উদ্দীপকের থেকে একটা লাইন বাদ গিয়েছিল, সেটা আমি নিচে লিখে রাখছি। C এবং D যথাক্রমে 1 এবং 2 কার্বন বিশিষ্ট যৌগ। ওকে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে C যেটা আছে, ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো যে হচ্ছে আমার এখানে কি কার্বন কয়টা আছে? 3 কার্বন আছে। ওকে, তো 3 কার্বনের একটা যৌগ যদি হয়, তাকে আমি 2 ভাগ করতে গেলে 1 ভাগে 1 কার্বন পড়বে, আরেক ভাগে 2 কার্বন পড়বে, এটাই স্বাভাবিক। ওকে, তার মানে আমাকে ডাবল বন্ডটা এমন জায়গায় দিতে হবে যে হচ্ছে এক পাশে 1 কার্বন, আরেক পাশে 2 কার্বন। এবং তুমি 3 কার্বনের ক্ষেত্রে তোমার এইভাবেই ভাঙতে হবে, এর বাইরে আসলে যাওয়ার কোনো সুযোগ তোমার নাই, এর বাইরে তুমি যেতে পারবা না, যাওয়ার সুযোগই নাই। ওকে, তাহলে আমার বিক্রিয়াটা আমি একটু দেখি আগে, মানে প্রথম উদ্দীপকের বিক্রিয়াটা। এই যে এটা হচ্ছে একটা 3 কার্বনের অ্যালকাইন, যেটা উদ্দীপকে দেওয়া আছে। এটার সাথে আমি কি করলাম? নিকেল প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত করলাম 200 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে তখন কি হবে? একটা অ্যালকিন তৈরি হবে। অ্যালকিন তৈরি হলো। এখন তুমি এটা ডাবল বন্ড এই জায়গাতেও দিতে পারো, এই জায়গাতে দিতে পারো, কাহিনী একই, সেম 1 নাম্বার কার্বনই পড়বে। ওকে, তাহলে এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। এটার সাথে আমি ওজন যুক্ত করলাম। তো ওজন যুক্ত হলে ওজন কোন জায়গাতে যুক্ত হবে? যেখানে পাই বন্ধন আছে। পাই বন্ধনটা কোন জায়গায় আছে? ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ পাই বন্ধনটা এই জায়গাতে আছে, এই জায়গার মধ্যে আছে। তাহলে এই বরাবর ভেঙে যাবে, তাহলে এই পাশে একটা কার্বন, এই যে দেখো এই পাশে 2টা কার্বন, তাহলে এটার সাথে একটা ওজন যুক্ত, মানে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে যাবে। তখন কি হবে? এটা দেখতে কি হবে? HC, ঠিকঠাক আছে তো? আরেকটা হচ্ছে কি CH3CHO। ওকে, আমি কি ঠিক লিখছি? ঠিক লিখি নাই, এটা CH2 হবে, তাই না? আমি তো বলতেছি কিরে মিলে না কেন? এটা CH2 হাইড্রোজেন যুক্ত করলাম না, হাইড্রোজেন যুক্ত করলে এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো। ওকে ওকে, ডান, এবার ঠিক আছে। এবার আমি এটা বরাবর ভাঙলাম, তাহলে এটা কি হবে? এখানে কি আছে? HCH একটা আসলো, তাহলে এটা HCHO হইলো। আর এটা কি? CH3CH একটা অক্সিজেন পরমাণু আসলো, CH3CHO। তাহলে আমার এটা হচ্ছে ধরলাম আমি C, এটা হচ্ছে আমার D। মানে ওই কথা কোশ্চেন অনুসারে আর কি বলছে যে C এবং D যথাক্রমে 1 ও 2 কার্বন বিশিষ্ট। তার মানে হচ্ছে C এর মধ্যে থাকবে 1 কার্বন, এই C এর মধ্যে 1 কার্বন, আর D এর মধ্যে কি 2 কার্বন। ওকে, ডান। তাহলে আমার উদ্দীপক অনুসারে গেল, C আর D যৌগ আইডেন্টিফাই হয়ে গেল। এখন কি বলছে? একজন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, আরেকজন বলছে কি ক্যানিজারো বিক্রিয়া দিবে। তাহলে আমার এখন অ্যালডল এবং ক্যানিজারো বিক্রিয়ার মধ্যে যাওয়া লাগবে। আমরা একটু যাই, খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এই 2টা লাইন একটু ভালো মতো খেয়াল করবা। যদি আলফা হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে সে কোন বিক্রিয়া দিবে?
সে দিবে হচ্ছে অ্যালডল বিক্রিয়া, মানে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আর কি। যদি আলফা হাইড্রোজেন বিহীন থাকে তাহলে দিবে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তাহলে আমাদের আগে দেখতে হবে আলফা হাইড্রোজেন জিনিসটা কি। আলফা হাইড্রোজেন হচ্ছে, আমি তোমাকে একটা যৌগ দেখাই আগে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। খেয়াল করো, যদি এরকম থাকে একটা CH3 CHO, এখানের ক্ষেত্রে অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা কার্যকরী মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত থাকবে তাকে বলবো হচ্ছে আমরা আলফা কার্বন। কি বললাম? কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকবে তাকে বলবো হচ্ছে আমরা আলফা কার্বন। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কার্যকরী মূলক কোনটা? CHO, তাই না? CHO মূলক, কার্যকরী মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত। কোন কার্বনের সাথে যুক্ত? এই কার্বনের সাথে যুক্ত। তাহলে এটা হচ্ছে আমাদের কি? আলফা কার্বন। এটা আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে তাকে বলবো হচ্ছে আমরা আলফা হাইড্রোজেন। তাহলে আলফা কার্বনের সাথে কি হাইড্রোজেন কয়টা আছে? এই 3টা। তাহলে এরা হচ্ছে আমাদের কি? আলফা হাইড্রোজেন, তাই না? এটা আমি যদি আরেকটু সহজভাবে দেখাই, মানে স্ট্রাকচারটা দেখাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম হবে। এটা দেখতে হচ্ছে যে CH3, আমি 3টা হাইড্রোজেন দিলাম, CH3, ওকে। এরপর হচ্ছে CHO, ওকে, ডান। তাহলে আমার কার্যকরী মূলক কোনটা? আমার কার্যকরী মূলক হচ্ছে এটা। কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত। কোন কার্বনের সাথে যুক্ত? এই কার্বনের সাথে যুক্ত। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সাথে যেই হাইড্রোজেনগুলো আছে তাদেরকে বলবো হচ্ছে আমরা আলফা হাইড্রোজেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? আলফা হাইড্রোজেন, ওকে। তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে নাকি নাই? অবশ্যই আলফা হাইড্রোজেন আছে। তাহলে আলফা হাইড্রোজেন থাকলে দেখো তো কি লেখা আছে? আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে সে কোন বিক্রিয়া দিবে? অ্যালডল বিক্রিয়া দিবে। তাহলে এটা কোন বিক্রিয়া দিবে? অ্যালডল বিক্রিয়া দিল, ওকে, ডান। এরপর আমরা নেক্সট একটা অপশনে আসি, সেটা কি? সেটা হচ্ছে HCHO, HCHO, মিথানলের মধ্যে আসলাম। তাহলে সেম আগের কথাই, আলফা কার্যক্রমমূলক যে কার্বনের সাথে যুক্ত সেটাকে বলবো হচ্ছে আমরা আলফা কার্বন। এরপর হচ্ছে আলফা কার্বনের সাথে যেটা আছে হাইড্রোজেন সেটাকে বলবো আমরা আলফা হাইড্রোজেন, ওকে। এবারে দেখি কার্যকরীমূলক কোনটা? CHO। CHO যে কার্বনের সাথে যুক্ত, তুমি যে কার্বনের সাথে যুক্ত এটা বলার পরে দেখবো মা এখানে তো কার্বনই নাই, বুঝছো না? এটা CHO বলছো যে কার্বনের সাথে যুক্ত, এখানে CHOর সাথে কার্বনই যুক্ত নাই। তাহলে আলফা কার্বনই যে জায়গাতে নাই সেই জায়গাতে আলফা হাইড্রোজেন থাকার সুযোগ আছে? এই জায়গাতে আলফা হাইড্রোজেন থাকার সুযোগ নেই। তাহলে আলফা হাইড্রোজেন যদি না থাকে সে কোন বিক্রিয়া দিবে? এই যে এটা আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন নাই, তাহলে কোন বিক্রিয়া দিবে? সে দিবে ক্যানিজারো বিক্রিয়া, ওকে, ডান। তাহলে আমাদের কোয়েশ্চেনের উত্তর পড়া কিন্তু শেষ। আমরা উদাহরণ দিয়ে পড়তে গিয়ে আমাদের উত্তর পড়া হয়ে গেছে। যেমন HCHO কি? এটা আমাদের কোন যৌগ ছিল? C, এটা ছিল হচ্ছে আমাদের C। তাহলে C কোন বিক্রিয়া দিবে? C দিবে ক্যানিজারো বিক্রিয়া। আর এটা যেটা আছে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের ছিল D, তাহলে এটা কোন বিক্রিয়া দিবে? এটা দিবে হচ্ছে অ্যালডল বিক্রিয়া। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে। যেমন এটার ক্ষেত্রে তুমি আরও কিছু উদাহরণ পাবা বইয়ের মধ্যে, দেখবো হচ্ছে অ্যালডল ক্যানিজারো বিক্রিয়া আরও কয়েকটা উদাহরণ দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেবা, ঠিক আছে? এটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো কি বললাম? এই লাইনটা একটু ভালো মতো দেখবা যে আলফা হাইড্রোজেন যুক্ত থাকলে সে দিবে অ্যালডল বিক্রিয়া, আলফা হাইড্রোজেন বিহীন হলে সে দিবে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, ওকে। এবং কীভাবে বের করবা? মাত্র যে জিনিসগুলো বললাম, যে এরকম যে কার্যকরী মূলকটা যে কার্বন সাথে যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন, এটার সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আর এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে কি? আলফা কার্বনই নেই। তা আলফা কার্বন যদি না থাকে সেখানে কি আলফা হাইড্রোজেন থাকারও কোনো প্রশ্নই আসে না, ওকে। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে সামনে আগে আর একটু, ওকে। আচ্ছা, এখানে দেখো আমরা এই ক্লাস শুরু করার সময় কিন্তু শুরু দিকে একটা মার্কনিকবের নীতি পাইছি, একবার পাই নাই, একবার পাইছি, 2বার বা 3বার মনে হয় মার্কনিকবের নীতি পাইছি। এখন কিন্তু মজার ব্যাপার আছে, এবার দেখো হচ্ছে কি বলছে। ওয়াই এর সাথে আমি ওয়াই কি জেড কি এগুলো আমার দেখার দরকারই নাই, এই জায়গাটা খেয়াল করো। হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে HBr যুক্ত করছো তুমি, হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করছো, তাহলে এই বিক্রিয়া কি? এই বিক্রিয়া হচ্ছে আগের, এতক্ষণ তুমি যেগুলো পড়ে আসছো সেটার উল্টা। এতক্ষণ পড়ছো মার্কনিকবের নীতি, এখন তাহলে কি হয়ে গেল? বিপরীত মার্কনিকবের নীতি, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়া আমার মনে হয় না নতুনভাবে দেখানোর কিছু আছে, ওইটার উল্টা হবে জাস্ট। এতক্ষণ ওইটাতে যেটা হয়েছিল তেলে মাথায় তেল দেওয়া হয়েছিল, এখন কি? এখন তেলে মাথায় তেল দেওয়া হবে না, এখন হবে ব্যালেন্স করবে সে, যেখানে সে যুক্ত হওয়ার কথা, যেখানে কম আছে সেখানে পজিটিভ চার্জটা যাবে, ওকে। আচ্ছা, আমরা ঘ নাম্বার অপশনটা হচ্ছে মেনলি ফোকাস করব। ঘ নাম্বার অপশনটা কি বলতো? এখানে C5H10, তার মানে C5H10 সেম আগের মতোই, এটাও কি একটা অ্যালকিন। অ্যালকিনের সাথে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। আচ্ছা, এখানে কিন্তু প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটের মিশ্রণ, এটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। কেন ইম্পর্টেন্ট তোমাকে আমি বলি। এখানে যেটা হবে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটটা কিন্তু কি হিসেবে ইউজ করা হয়? যে প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেটটা ইউজ করা হয়েছে এখানে কি
প্রভাবক বিষ হিসেবে ইউজ করা হয়েছে, যেন বিক্রিয়া যেন খুব বেশি সামনে না আগায় যেতে পারে। ওকে, এটা তুমি বইয়ের মধ্যে অনেক জায়গাতে পাবা, এটা একটু মাথায় রেখো। ওকে, এটার সাথে হচ্ছে আমি হাইড্রোজেন যুক্ত করলাম, তখন হচ্ছে বি যৌগ একটা তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এই বি যৌগ থেকে তখন তুমি কি করলা, জেড পাবা, ওয়াই পাবা, মানে দুইটা পাবা আর কি, সমানু পাবা। এর মধ্যে ওয়াই নাম্বার সমানুটা বলছে হচ্ছে অপ্রতিসম, মানে দুই পাশ সমান না, ঠিক আছে? তাহলে এটার মধ্যে এখন কি বলছে, ওয়াই এর সাথে আমরা হচ্ছে HBr যুক্ত করছিলাম হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, যেটা হয়েছে কি, আচ্ছা এখানে কি আমরা ভুল করছি, এখানে n = 4 দেওয়া, ওকে, C5H10 দেওয়া আবার এই জায়গায়। আচ্ছা যাই হোক, একটু দেখে নিও তো, ভুল করছি আমরা, তাই না? এখানে এটা মনে হয় দেওয়া ছিল না, এটা মনে হয় উল্টা আসছে, C5H10 আমিও তো বলি, এটার সাথে তো হচ্ছে হাইড্রোজেন যুক্ত করলে এখানে হচ্ছে, কারণ নর্মালি যেটা হয়, হ্যাঁ, অ্যালকাইনের সাথে হচ্ছে এই বিক্রিয়া দেওয়া হয়, হাইড্রোজেন যুক্ত করা হয় অল্প পরিমাণে হাইড্রোজেন কেন যুক্ত দেওয়া হয় বুঝছো তো? কারণ অল্প পরিমাণে না দিলে, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অল্প পরিমাণে দিলে সেটা হবে কি, সেটা হচ্ছে অ্যালকিন। আর যদি অল্প পরিমাণ না দাও, মানে হচ্ছে এই বিক্রিয়াকে যদি না থামাও, তাহলে কি এটির সাথে আবার হাইড্রোজেন যুক্ত হয়ে তখন কি হয়ে যাবে, তখন সেটা অ্যালকেন হয়ে যাবে, বুঝছো না? তাহলে এই বিক্রিয়া যেন হচ্ছে একটা নির্দিষ্ট সময় গিয়ে থেমে যায়, এই কারণে এখানে কিন্তু হচ্ছে প্রভাবক বিষ মিশ্রণ অ্যাড করা হয়, যেন বিক্রিয়া নির্দিষ্ট সময় পরে গিয়ে আটকায় যায়। ওকে, আচ্ছা তাহলে এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে সম্ভবত দেয়া ছিল, এখানে কোনো একটা কি বলে শুধু যৌগের সংকেত দেওয়া ছিল, পুরো মানে হচ্ছে দেওয়া ছিল না, C5H10 সম্ভবত দেওয়া ছিল না, তোমরা একটু বইয়ের মধ্যে দেখে নিও। কিন্তু এখানে কি বলছে, n এর মান 4 বলছে, তো n এর মান 4 দিয়ে তোমার হচ্ছে এই যে এখানে একটা অ্যালকাইন তৈরি করছে, এই যে অ্যালকাইন, খেয়াল করো এখানে হচ্ছে এই যে একটা অ্যালকাইন, 4 কার্বনের একটা, n = 4, 1 2 3 4, n এর 4 মানে হচ্ছে 4 কার্বন, এবং ওই পাশটা হচ্ছে একটা অ্যালকাইন ছিল, অ্যালকাইন অ্যাড করছে, 1 নাম্বার কার্বনে দিছে অ্যালকাইন। ওকে গেল, এরপরে কেন 1 নাম্বার কার্বনে দিচ্ছে, এখন তুমি বলতে পারো যে ভাই 1 নাম্বার কার্বনে কেন দিচ্ছেন, 1 নাম্বার কার্বনে দাও, তুমি হচ্ছে 2 নাম্বার কার্বনে দাও, এটা কোনো ফ্যাক্ট না। কারণ কি, কারণ হচ্ছে এখানে আবার দুইটা যৌগ তৈরি হয়েছে, একটা প্রতিসম একটা অপ্রতিসম, তার মানে সমাণু যেগুলো তৈরি হবে, একটার মধ্যে তুমি হচ্ছে যেহেতু প্রতিসম হবে, তার মানে তখন দ্বিবন্ধনটা মাঝখানে দিবা। এই যে খেয়াল করো এখানে, এই দেখো যখন তৈরি হয়েছে এক জায়গাতে হচ্ছে আমি আরেক পাশে দিলাম, এখানে এটা কি হয়েছে, দ্বিবন্ধনটা এই পজিশনে আছে, তাহলে এই পজিশনে এই পাশে হচ্ছে কার্বন একটা, এই পাশে 3টা, তাহলে এটা কি, এটা হচ্ছে অপ্রতিসম হয়ে গেল। ওকে, আরে তুমি দর্শক কই, অপ্রতিসম। আর এটা কি দিলাম, এটা হচ্ছে আমি মাঝখানে দিলাম, তাহলে এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে প্রতিসম। ওকে, তাহলে এটা কোনো ফ্যাক্ট না, তুমি হচ্ছে দুই পাশে কি ব্যালেন্স করতে পারবা, যেহেতু সমাণু উল্লেখ মানে হচ্ছে ইউজ করতে বলছে, তাহলে সমান ইউজ করলে তুমি একটা এরকম দিবা। এখন বলতে পারো ভাই অন্য কিছু দিলে তুমি কোন জায়গাতে দিবা, এই পজিশনে না দিয়ে এই পজিশনে দিবা, কাহিনী তো সেমই, এই পজিশনে দিলে কাহিনী সেমই, 1 নাম্বার কার্বনই আসবে, আর মাঝখানে দিলে তো এটা 2 নাম্বার কার্বনই পড়তেছে, একই জিনিস। তাহলে জেড আমরা হচ্ছে পাইছি এটা হচ্ছে আমাদের জেড। তাহলে এখন কি বলছে, আমরা কোয়েশ্চেনটা একটু দেখি, এক্স এবং জেড এর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শনে সক্ষম, এটা বিশ্লেষণ করতে বলছে। ওকে, আমরা শুরুর দিকে বলছিলাম, মনে আছে কিনা, আমরা শুরুর দিকে হচ্ছে আলোক সমানতা পড়ছিলাম, আলোক সমানতার শর্ত কে কে মেনটেন করছে। এখন আমরা দেখব হচ্ছে জ্যামিতিক সমানতার শর্ত কে কে মেনটেন করে। এটা হচ্ছে আমাদের এক্স, তাই না? কই ছিল, এটা সম্ভবত এক্স ছিল, হ্যাঁ এখানে হচ্ছে আসলে একটু ভুল হয়েছে, মানে উদ্দীপক তৈরি করতে গিয়ে। তাহলে এক্স হচ্ছে জেডের মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শনে সক্ষম, এটাই কিনা আল্লাহ জানে, আসলে একটু দেখে নিও তোমরা। তাহলে যদি এটা হয়, তাহলে আমরা ওই সময়ও বলছিলাম, মনে আছে কিনা, যে আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শনে 1 নম্বর শর্ত হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে, কিন্তু এটা তো হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন হয়ই নাই, তাহলে এটা আসলে হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শনের কোনো সুযোগ নাই। এখন জেড হচ্ছে এটা, তাহলে আমার কথা হচ্ছে এটাকে প্রমাণ করতে হবে যে এটা জ্যামিতিক সমানতা দেখাচ্ছে কিনা। তাহলে 1 নম্বর কথা হচ্ছে দেখা যাচ্ছে এখানে ডাবল বন্ড আছে, তার মানে এটা কি একটা অ্যালকিন। এখন কথা হচ্ছে ভাই অ্যালকিন, এটা কি প্রতিস্থাপিত অ্যালকিন বলতে কি বোঝাচ্ছে? প্রতিস্থাপিত অ্যালকিন মানে হচ্ছে এরকম, তোমার দেখতে অ্যালকিনটা নর্মালি এরকম হওয়ার কথা না, দেখো তো অ্যালকিন হচ্ছে CH2 মানে C2H4, তাই না, আমি দিলাম হচ্ছে CH2 এরকম, মানে সবচেয়ে কমন বা সহজ অ্যালকিনটা আমি নিলাম। তো এটা যদি অ্যালকিন হয়, এটা দেখতে কেমন হবে, এটাকে আমি স্ট্রাকচারটা যদি দেই এরকম হবে, কার্বন কার্বন, তারপর হচ্ছে এখানে হাইড্রোজেন দুটাকে দিলাম CH2, এটাও কি CH2। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালকিনের স্ট্রাকচার, কিন্তু কি প্রতিস্থাপিত অ্যালকিন বলছে, তার মানে এখানের কোনো একটা হাইড্রোজেন সরে গিয়ে এখানে দেখা গেল কেউ একজন যুক্ত হয়ে গেছে, এরকম একটা,
এরকম একটা কেউ একজন যুক্ত হয়ে গেছে, তাহলে কি এটা কি প্রতিস্থাপিত হয়ে গেল। আবার কি দেখা গেল এখান থেকেও কেউ একজন সরে গিয়ে এরকম কেউ একজন বসে গেছে, তাহলে এটা কি, এটা প্রতিস্থাপিত অ্যালকেন হয়ে গেল। 2 নম্বর শর্তের কথা বলছে এরকম হইতে হবে, জ্যামিতিক সমান্তর শর্তের কথা বলতেছি। 2 নম্বর শর্তের কথা বলছে যে হচ্ছে যেটা অক্ষ বরাবর ঘূর্ণন সম্ভব না, ঘুরতে পারবে না এরকম কেউ। এখন আমরা মনে আছে কিনা তোমাদের, তোমরা যখন হচ্ছে সিগমা বন্ধন পাই বন্ধন পড়ছো, জৈব রেশনের মধ্যে পড়ছো সিগমা বন্ধন পাই বন্ধনের পার্থক্য, পাই বন্ধনের একটা বৈশিষ্ট্য ছিল সে কি, সে অক্ষ বরাবর ঘুরতে পারবে না, পাই বন্ধন অক্ষ বরাবর ঘুরতে পারবে না, ঠিক আছে, এক কথায় শেষ। এখন তাইলে আমরা যে অ্যালকিন বলতেছি এটাকে প্রতিস্থাপিত অ্যালকিন বা অ্যালকিন তুমি বলতেছো, অ্যালকিন বলা মানে কি এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকা মানে কি পাই বন্ধন আছে, আর পাই বন্ধন থাকা মানে সে কি করতে পারবে না, ঘুরতে পারবে না, শেষ। তার মানে সেই শর্ত সে মেনটেন করছে। এরপরের পার্ট হচ্ছে এখানে যে শর্ত আরেকটা, সেটা হচ্ছে এটাকে দেখতে এরকম হইতে হবে এবিসি সিএবি এই পজিশনে হইতে হবে। তার মানে এখানে দুইটা হচ্ছে কার্বন কার্বন, ওকে কার্বন কার্বন গেল, বাকি দুইটা এবি এবি, মানে এই পাশে এবি থাকবে ওই পাশে এবি থাকবে, সেটা পজিশন এদিক সেদিক হইতে পারে। আমরা একটু এবার দেখি, এটা হচ্ছে আমাদের জেড, তাই না? তো জেড যদি হয় তাহলে এটাকে আমি যদি লিখি এটা দেখতে কেমন হবে দেখা তো, এটা দেখতে হচ্ছে যে আমি কার্বন সি সি দিলাম, ওকে। এরপর আমি এটাকে হচ্ছে এরকমভাবে দিতে পারি, এখানে কি আছে CH3CH, তাহলে CH3 দিলাম, এই সি এর সাথে এইচ দিলাম, ওই পাশেও কি আছে সেম, এটার সাথে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দিলাম, এর সাথে একটা কি CH3 আছে, এই CH3 দিলাম। তাহলে আমার দেখি তো পজিশনগুলো কি হয়েছে, এটাকে আমি ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে এ বি সি, আবার এটা কি সি, তাহলে এটা কি সি, এটা হচ্ছে এই যে বি, তার মানে এরা এরাই আছে, ওকে। তাহলে এ বি সি সি এ বি পজিশন সে মেনটেন করতেছে, ওকে। তার মানে আলাদাভাবে কিছুই নাই। তার মানে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে জেড যে যৌগটা আছে সে আমাদের শর্তগুলা, যে শর্তগুলো কোনগুলা, জ্যামিতিক সমানতা প্রদর্শনের যে শর্ত, প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে, তারপর সে অক্ষ বরাবর ঘুরতে পারবে না, তারপর হচ্ছে কি সে এবিসি সিএবি পজিশন মেনটেন করবে, এগুলো কি, এগুলো সবগুলো শর্ত মেনটেন করছে, তার মানে সে কি জ্যামিতিক সমানতা দেখাতে পারবে, ওকে। আর এক্স যদি এটাই হয়ে থাকে তাহলে তো সে প্রথম শর্তগুলো সে মেনটেন করে নাই, তাও এটার হচ্ছে তুমি ইয়েটা একটু দেখে নিও, উদ্দীপকটা আসলে সম্ভবত এখানে ভুলও থাকতে পারে, একটু দেখে নিও যে হচ্ছে আসলে যে এখানে এক্সের কথাই বলছে কিনা, যদি হয়ে থাকে, কিন্তু এক্স নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হচ্ছে জেড জেড হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে সেটা মেনলি দেখানো, ওকে। তাহলে আমরা মনে হয় হচ্ছে প্রায় 6 থেকে 7টা সিকিউ সলভ করার চেষ্টা করলাম। 6 থেকে 7টা হইলেও এটা আসলে হচ্ছে অনেকগুলো প্যাটার্ন, তোমার এখানে হচ্ছে অনেকগুলো প্যাটার্ন আসলে কভার করা হয়েছে। তো তোমরা এটা দিয়ে হচ্ছে একটু হলেও বুঝছো কিনা এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, এবং তোমরা হচ্ছে এই টাইপের আরও 2-1টা ক্লাস চাও কিনা সেটা তোমাদের আসলে রেসপন্সের উপর ভিত্তি করে আমি ক্লাস শ্যুট করার চেষ্টা করবো। তো তোমরা সেগুলো হচ্ছে একটু জানাও, এবং তোমরা যদি এই ক্ষেত্রে যদি একটু বেশি ইন্টারেস্ট দেখাও তখন আমি অন্যান্য আরও যে প্যাটার্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। এবং ওই ক্লাসে আমরা হচ্ছে এই যে সাজেশন যেগুলো আছে বা হচ্ছে যদি এমসিকিউ থাকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, ওকে। কিন্তু সেগুলো হচ্ছে তোমরা একটু কি বলে ইন্টারেস্টটা বা হচ্ছে তোমাদের যে আগ্রহটা সেটা একটু প্রকাশ করতে হবে আর কি, ওকে। আর মাঝখানে যদি কোনো জায়গাতে হচ্ছে এই যে এইচ বা বন্ধন লিখতে টিকতে হচ্ছে ভুল হয়ে থাকে সেটা হচ্ছে নিজেরা একটু দেখে নিও আর কি, বুঝছো এটা আর কি। তো আর সময় আমরা না নেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাসটা কেমন লাগছে সেটা একটু জানাও, কমেন্ট সেকশনে জানালেই হবে। আমরা এগুলোর উপর ভিত্তি করে আমরা নেক্সট ক্লাস শ্যুট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই ভালো থেকো, পরীক্ষাগুলো ভালো মতো দিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে। আর শনাক্তকারী বিক্রিয়াগুলো কিন্তু আমি ক্লাসে তেমন একটা বলতে চাই নাই, কারণ এগুলো হচ্ছে তোমরা শনাক্তকারী বিক্রিয়াগুলো নিজের মতো করে একটু দেখে নিবা, আমরা হচ্ছে যেগুলো বোঝানোর সেই টপিকগুলোর মধ্যে একটু বেশি গুরুত্ব দিলাম আর কি, ওকে।